আমরা তো 5 তারিখের পরে বিএনপি ঠেকাও না, আমরা 5 তারিখের পরে চাঁদাবাজি ঠেকাও, 5 তারিখের পরে হাটমাট চাঁদাবাজি পেপারে বড় বড় হয়ে উঠছে যে নিয়োগের ক্ষেত্রে কত বড় বড় চাঁদাবাজি হচ্ছে। সরকার ওই জায়গাতেই তাদের হাতে যে আসলে কিছু করার নাই, এই পর্যন্তই বিবৃতি পর্যন্ত তার করার আছে, সেটা ওই দিনই প্রকাশ হয়ে গেছে। আপনি যদি দেশে আরেকটা সুষ্ঠু পরিবেশ হওয়ার আগেই আপনি যদি সেই প্র্যাকটিসেই চলে যান, তাহলে তো আমি বলবো যে আপনি জুলাইকে ব্যবহার করে কমপ্লিটলি একটা নব্য ফ্যাসিজমের দিকে ঠেলে দিতে চাচ্ছে দেশকে এই জামাত ইসলামী নামক রাজনৈতিক দল। জুলাইয়ের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা নির্বাচন আসার কারণে সেটা ফিকে হয়ে যাচ্ছে। এই দুটোকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার কোনো কারণ, গুলশানের একটা 5 লক্ষ টাকার চাঁদাবাজির ঘটনা ছাড়া প্রুভেন আর কোনো বসুন্ধরাতে 20 লাখ টাকা নিলেন, এটা কি হলো? প্রুভেন ডকুমেন্ট দিতে হবে। কি প্রুভেন ডকুমেন্ট? অথচ প্রতিদিন ভিডিও আছে, তারপরে আবার প্রুভেন লাগবে। প্রতিদিন আপনি যদি সেটা বলেন, প্রতিদিন অন্তত এরকম 200 ভিডিও বিএনপির লোকজন পাওয়া যাবে। দেখেন না, একটু দেখেন। আচ্ছা, এই যখনই আপনাদের দখল থাকে না তখনই আপনারা কিভাবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, ফেস দ্য পিপলের আজকের 45 মিনিটে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে এসেছেন 3 জন অত্যন্ত জনপ্রিয় পরিচিত রাজনৈতিক মুখ। আমাদের সঙ্গে আছেন ইমরান ইমন ভাই, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমার ভাই আছেন নাসিফ ওয়াহিদ ভাই, উনি চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি জিয়া সাইবার ফোর্স বা ZCF বলে পরিচিত সংস্থাটি। এবং আমার সর্বডানে আছেন সাকিব আনোয়ার ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমাদের বেশ কয়েকটি ইস্যু আছে। প্রথমেই মানে আগামী শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর হবার জন্য একটা দাওয়াত দেয়া হয়েছে এবং আপনাদের কাছে সর্বশেষ কি বলে ভার্সনটাও পৌঁছে দেয়া হয়েছে। আমরা সেটা দিয়ে শুরু করতে পারি। সাকিব আনোয়ার ভাই, আপনি মানে হাইলাইট কিছু বলবেন কিনা সর্বশেষ ভার্সনের? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। হাইলাইট বলবার মতো তো কিছু নাই, কারণ বিষয়গুলো তো মানে অনেকদিন থেকে আলোচনা হচ্ছে এবং একদম প্রতিটা টপিক ধরে ধরে আলোচনা হয়েছে। কোন বিষয়ে কি সিদ্ধান্ত আমরা আসতে পেরেছি, কোনগুলোতে আমরা ঐক্যমতে পৌঁছাতে পেরেছি, কোন জায়গাতে কোন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে মানে প্রায় 8 মাস ধরে তো এই কাজগুলো করা হয়েছে। তো এ কারণে এগুলো সবগুলোই আসলে শুধুমাত্র রাজনৈতিক দল বা অ্যাক্টিভিস্ট বলেন কিংবা সাংবাদিক, তাদের কাছে শুধু পরিষ্কার না, এটা সারা দেশের মানুষই আসলে এই বিষয় সম্পর্কে জানে। ঐক্যমত্য কমিশনে যখন আমরা কথা বলতাম তখন একটা আলোচনা এসছে যে বাংলাদেশ টেলিভিশন একই সময় মানে এট এ টাইমে এত মানুষ দেখছে, এটা শুধুমাত্র ঐক্যমত্য কমিশনে মানে বিটিভির ইতিহাসে এত মানুষ একসাথে বিটিভি দেখছে এটা ঘটে নাই। তার মানে সারা দেশের মানুষই আসলে এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর রেখেছে, ফলে মোটামুটি সবাই জানে আসলে ওই মূল জায়গাগুলো মানে রিপোর্ট আসলে কি থাকবে। এখানে মূল যে বিষয়গুলো নতুন করে হয়তো আমাদের সামনে আসতে পারে সেটা একটা হচ্ছে যে ভূমিকার যে জায়গাটা, প্রিয়াম্বলে কি থাকবে এই জায়গাটা নিয়ে, সেটাও এর আগে একবার দেয়া হয়েছিল, তখন এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং তারপর এই বিষয়টাও আসলে মানুষ জানে যে আসলে ওখানে আসলে কি থাকবে, পটভূমির যে জায়গাটা। এখন এটা বাস্তবায়নের একটা অংশ আছে, অঙ্গীকার নামা অংশ, এই অংশটা নিয়ে কিছুটা প্রশ্ন তৈরি হয়েছে গতকাল যখন আবারও কি প্রশ্ন তৈরি হয়েছে এবং সম্ভবত এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই উদ্দেশ্যেই আসলে ডাকা হয়েছে কিনা। জরুরি একটা বৈঠক ডাকা হয়েছে কিছুক্ষণ পরেই, সন্ধ্যা 6টায় জাতীয় ঐক্যমত্য কমিশন আবার তারা বসবে এবং সম্ভবত ওই অংশটা অঙ্গীকার নামা অংশটা নিয়ে যে কি শেষ হইল না, হ্যাঁ ওরকমই কিছুটা বলতে না। তবে আমরা প্রত্যাশা করি যে সন্ধ্যা 6টায় আমরা বসলে সন্ধ্যা 7টার মধ্যে এটা সমাধান হয়ে যাবে, কারণ ঠিক চতুর্থ পর্বে যাবে না আলোচনা, না এটা চতুর্থ পর্বে যাবে না, এটা জাস্ট একটা জরুরি বৈঠক। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে জায়গাটা নিয়ে আপত্তিটা হয়েছে বা সম্ভবত জরুরিভাবে ডাকা হলো, ওই বিষয় নিয়ে 3য় দফার বৈঠকে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। গণভোট কি? গণভোটের ব্যাপারে হ্যাঁ, শুধুমাত্র একটা জায়গাতে কিছু রাজনৈতিক দলের চাওয়া আছে যে নির্বাচনের দিনে মানে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটটা হোক, কোন কোন রাজনৈতিক দল চায় যে তার আগে হোক। এই জায়গা ছাড়া গণভোটের ব্যাপারে কোনো দলেরই আপত্তি নাই। বিষয়টি কি এমন হচ্ছে যে সর্বশেষ তো আপনারা কোনো
কোন রকম না, মানে ওই মোটা দাগে ঐক্য ছাড়াই কোলাকুলি করে সবাই বিদায় নিলেন, মানে ঐক্যমত্য কমিশনে যারা পার্টিসিপেন্টস ছিলেন। তারপরে তো কমিশন তাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়ার কথা, যেটা নাকি সবাই মোরাললেস মেনে নেবে, এই তো বিষয়টা ছিল। সেটা দেয়া হয়েছে, আপনাদের হাতে আছে, কিন্তু আপনারা কেমন ফিল করছেন যেটা পেলেন? তৃতীয় দফায় যে বিষয় নিয়ে আসলে আলোচনাটা হয়েছে সেই অংশটা যুক্তই করা হয় নাই, এটা হচ্ছে মূল আলোচনার বিষয়। তৃতীয় দফায় আমরা বসেছিলামই যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি হবে, সেখানে আমরা একমতে এসেছি সবগুলো রাজনৈতিক দল যে গণভোটের মাধ্যমে হবে। গণভোট কবে হবে সেটা তো রাজনৈতিক ব্যাপার, সেটা নিয়ে মাঠে মানে আন্দোলন হইতে পারে। যেমন ধরেন পিআর পদ্ধতি নিয়ে, মানে জেনারেল অ্যাসেম্বলিতে পিআর পদ্ধতির ভোট নিয়ে আপনার জামাত ইসলামী আন্দোলন করছে, একই সময় তারা আবার ঐক্যমত্য কমিশনে বসেছে, যেখানে আসলে মানে নিম্নকক্ষে পিআর এর ব্যাপারে কোনো আলোচনাই নেই। তারপরে তো তারা রাজপথে আন্দোলন করছে এবং তারা বলছে ওটা তাদের রাজনৈতিক অবস্থান। ফলে রাজনৈতিক ভাবে আপনার অবস্থান কিছু থাকতে পারে, সেই ধরনের ডিফারেন্স ছাড়া তো বাকি সবকিছুতে আমরা একমত হয়েছিলাম। ফলে এখন যে ফাইনালি সনদটা যেভাবে আসবে, সেখানে কোনো দলের মানে তারা যেভাবে প্রত্যাশা করছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না, এমনটা হবার কথা না। সম্ভবত একটা দুটো লাইন যোগ করে দিলেই এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রত্যাশা করি 6টায় যদি বসা হয়, যদিও আমরা সবসময় মানে আধা ঘন্টা 1 ঘন্টা মানে লেট করে ফেলি আলোচনা শুরু করতে করতে, আপনি আশাবাদী যে সমাধান হয়ে যাবে, আজকে রাতে সমাধান হবে, আপনি আশাবাদী? ইমরান ইমন ভাই, আপনারাও কি আশাবাদী এনসিপির পক্ষ থেকে? আশাবাদী, মানে সাকিব ভাই যেভাবে বললেন ব্যাপারটা, আমি একেবারেই ওই পিন পয়েন্টে জায়গা নিতে চাই না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা জুলাই সনদ নিয়ে যে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে, আলাপের মধ্যে অনেকগুলো পার্ট, অনেকগুলো জায়গা আছে। বিশেষ করে ধরেন গণভোট নিয়েও, গণভোট আলাপ আগে হওয়ার যে আলাপটা সাকিব ভাই যেটা বলতে, শেষ পর্যন্ত কিছু দল আমরা এখানে বলেছি যে গণভোটটা আগে হওয়া দরকার। কারণ আমাদের কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে যে এখানে মোটা দাগে কতগুলো পয়েন্টে সকল দল একমত হয়েছে, সকল দলের একমতের ভিত্তিতে জুলাই সনদ এটা আসছে। আর বেশিরভাগ একটা অংশ আছে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ পার্ট আছে যেগুলো আসলে নোট অফ ডিসেন্টের মধ্যে আসছে। তো গণভোটকে যদি আমরা জাতীয় নির্বাচনের সাথে একসাথে করতে যাই, তাহলে দেখা যাবে গণভোটকে আসলে এখানে ফেল করানোর একটা বিশেষ মেকানিজম আছে। এই মেকানিজম যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আসলে গণভোটটাও ইফেক্টিভ হবে কিনা এটা প্রশ্ন থেকে যায়। আবার একইভাবে আজকে জুলাই সনদের যে ফাইনাল ড্রাফট, এই ড্রাফটে সাকিব ভাই ইতিমধ্যে বললো যে একটা জায়গায় আমরা যে আটকে গেছি, যে বাস্তবায়ন পদ্ধতি কিংবা গণভোটটা কি হচ্ছে কিনা। আজকে যদি আপনি ফাইনাল ড্রাফটের এই বাস্তবায়ন পদ্ধতির কথা বলেন, তাহলে ঐক্যমত কমিশন বলছে যে এইটা বাস্তবায়ন করবে এইখানে স্বাক্ষরকারী সকল দল বা পক্ষ বা জোট। তার মানে সরকার এখানে কোনো দায় নিচ্ছে না। তাহলে গণভোটের কলটা কে দিবে, কার কাছ থেকে আসবে, এখানে উদ্যোগটা কে নিবে? তো এখন মানে সাকিব ভাই যেভাবে বলছে যে শুধু একটা লাইন যুক্ত করলেই হয়ে যাচ্ছে, ব্যাপারটা ঠিক তা না। সরকারের এখান থেকে দায়িত্ব নেওয়া বা ঐক্যমত কমিশন শুধু একটা আলাপ করে একটা ড্রাফট আমাদের হাতে পৌঁছায় দেওয়া, এই কাজটা শেষ করে তারা ঘরে উঠে যাবে, একটা ইলেকশনের আয়োজন করবে, জাতীয় নির্বাচন। এইটুকু আসলে আমাদের চাওয়া না। এইটুকু আপনারা এখনো পর্যন্ত এনসিপি মনে করছে এটা যথেষ্ট? এটা যথেষ্ট না। এবং আমরা শুরু থেকে একটা ব্যাপার খুব ক্লিয়ারলি বলেছি যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব কিনা, কিংবা 17 তারিখের প্রোগ্রামে আমাদের উপস্থিতি হবে কিনা, সেটা নির্ভর করছে তাদের ফাইনাল ড্রাফট দেখে আমাদের একটা পর্যালোচনা নিজেদের দলের মধ্যে হবে। এটা যদি আসলেই প্র্যাগমেটিক বা প্র্যাকটিক্যাল না হয়, তাহলে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করবো যে আমরা এখানে সাথে একমত না। বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি নাসিফ ভাই, আপনি কি এটা নিয়ে কমেন্ট করতে চান, কিছু যুক্ত করতে চান? অবশ্যই কিছু যুক্ত তো করতেই হবে। সঙ্গত কারণে যেহেতু আমরা সাইবার নিয়ে কাজ করি, অনলাইন নিয়ে কাজ করি, এবং সব থেকে বেশি এই মুহূর্তে ডিবেট হয় যে কোনো মতামত নিয়ে অনলাইনেই। আমাদের পাবলিক ওপিনিয়ন আর কি জানার একটা বেশ বড় প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে সাইবার প্ল্যাটফর্ম গুলো, সোশ্যাল মিডিয়া গুলো, যার আসলে অপরিসীম গুরুত্ব ছিল ফ্যাসিস্ট পতনের জন্য। সো এর প্রত্যেকটা বিষয় আমাদের সামনে আসে, এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সাইবার প্ল্যাটফর্ম জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর একজন কর্মী হিসাবে বলতে পারেন, একজন দায়িত্বশীল হিসেবে বলতে পারেন, আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে অ্যানালিসিস করতে হয়। এবং এই অ্যানালিসিসের অনেক রিপোর্টগুলোই আমরা আমাদের দলের কাছে দেই, কারণ প্রত্যেকটা ভিশনের একটা ভিউ থাকে তো, তাই না? সো দেখেন, এখানটায় প্রথম যে জায়গাটাতে আমি যাব, সে জায়গাটা হচ্ছে এনসিপির একটা অবস্থান আসছে গণভোট আগে বা পরে, এরকম একটা বিষয় নিয়ে। আবার কিছু জায়গায় দ্বিমুখী অবস্থান করছে বাংলাদেশের কোনো বিশেষ ধর্মপন্থী রাজনৈতিক দল,
যেটাকে তারা ধর্মপন্থী বলে, আসলেও এটা নিয়ে অনেক ডিবেট আছে, আমি নাম বলছি না। তো এইখানটায় আবার কিছু মনে করেন না, জাস্ট কিউরিওসিটি, এই যে আমি নাম বলছি না, মানে এখন কেন আপনার নাম বলা? না, নাম বলাটা হয় কি, আমি বলতেই পারি, এটা ভেরি ওপেনলি বলতে পারি, যেটা ওই যে ইসলামিকটা যোগ করে কার্টিসির জন্য বলেন না, অনেকটা কার্টিসির জন্য। আদারওয়াইজ আমরা তো ওপেন প্ল্যাটফর্মে সবসময় নাম বলছি, যে তারা সবকিছুতেই একটা দ্বিমুখী নীতি তাদের থাকে। যেমন ওনরা যে নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনা আসলে এই ঐক্যমত্য কমিশনে কখনোই হয় নাই, কিন্তু আমি আমার রাজনৈতিক স্ট্যান্ডার্ডের জন্য আউট অফ নো হোয়ার, যেখানে দেশের কেউ এটা নিয়ে আন্দোলন করছে না, আমি সেখানে রাজনৈতিক অবস্থানের জন্য আমি এই জায়গাটা করব। কিসের আগে? একটা দেশে এত বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য, যেখানে 17 কোটি মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে, যেখানে সবগুলো রাজনৈতিক দল, এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি, যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন যদি এই জাতিকে উপহার না দেওয়া যায়, তাহলে আসলে এই জাতির কপালে দুর্ভোগ বাড়বেই। সেরকম সময় কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মতো ইস্যু, যেগুলো আসলে খুব বেশি রেলিভেন্ট না বা মেজর পারসেপশনের চাওয়া না, এরকম নিয়ে করাটা, এটা আসলে জাতির সঙ্গেই দ্বিমুখিতা করা, এবং তারা র্যাপিডলি করে যাচ্ছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে করে যাচ্ছে। সো আমি যে জায়গাটায় আসলে যাচ্ছিলাম, দেখুন জায়গাটা আমি দুজন আলোচকের কাছ থেকেই শুনলাম দুইটা জিনিস। তো এখানটায় আমার যে কথাটা মনে হচ্ছে, যে এখানটায় ব্যাপারটা হচ্ছে আস্থা অনাস্থার। আমাদের পরস্পরের প্রতি আস্থা বা অনাস্থা, এই জায়গাটা একদম শূন্যের কোঠায়। আমি একটা জিনিস লিখলাম, আজকে একটা লিখলাম, লিখে আমি সই করলাম, পরবর্তীতে এটার ইমপ্লিকেশন হচ্ছে কি হচ্ছে না, সেটা যদি সদিচ্ছা না থাকে, আসলে এই লেখাটা ম্যাটার করে না। কারণ বাংলাদেশের সংবিধান বিশাল একটা সংবিধান, এই সংবিধানে অনেক কিছু লেখা আছে, কিন্তু লিখতে অসুবিধা কি? আমি লেখায় অসুবিধার কথা বলছি না, লেখাটা হোক, লেখাটা হলে যদি সব পক্ষ সাইন করে তাহলে খুব ভালো, কিন্তু এই সমস্ত জায়গায় প্রত্যেকটা ওয়ার্ড হ্যাজ এ সিগনিফিক্যান্ট মিনিং। আমার একটা প্রশ্ন আছে আপনাদের সবার উদ্দেশ্যে, যে এখন তো মানে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান, দীর্ঘ 15-16 বছরের জানবাজি রেখে আন্দোলন, সবকিছুর পরে একটা স্বৈরাচারী ব্যবস্থা আপনারা সরালেন। এখন কোন পক্ষ আপনারা আছেন যারা দেশের ভালো চান না, বা কোন পক্ষ আপনারা এখন আছেন যারা দেশের মানুষের, জনগণের বিপক্ষে গিয়ে কি এমন শব্দ ওখানে লেখা হতে পারে যেটা জনগণের অভিপ্রায়, আকাঙ্ক্ষা, চাওয়ার বিপক্ষে যেতে পারে? এই প্রশ্ন আমি রাখলাম, আপনারা কোনো এক সময় হলে উত্তর দেবেন। আপনার এই কথার সঙ্গে রেলিভেন্সি রেখে আমি উত্তরটা দিয়ে যাব। যে বিষয়টা নিয়ে বলছিলাম, আসলে যে এই যে লেখা, এখানে যদি একটা শব্দ সংযুক্ত করতে হয়, আসলে অনেক বড় মিনিং নিয়ে, বা এটা মিন করে সামথিং, যেহেতু এটা একটা ডকুমেন্ট, এবং এটা যেন তেন ডকুমেন্ট না যা আমি পেপারে রেখে দেবো। এটা অ্যাজ বিএনপি কমিটেড, যে যদি জনগণের ভোটে বিএনপি আগামী সংসদের দায়িত্বে যেতে পারে, তবে আমরা এটাকে সংবিধানের একটি নির্দিষ্ট জায়গাতে ইনক্লুড করব। দ্যাট মিনস এটা কনস্টিটিউশনাল একটা ভ্যালিডিটি পাবে। আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এটা বারবারই বলেছেন। তো যে জায়গাটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে গণভোট আগে বা পরে। গণভোটটা, এই যে আপনি এটাকে ভ্যালিডিটি দিতে গণভোট আগে হওয়ার কথা বলছেন, আপনার ইলেকশনের বাকি 3 মাস, এখন আপনার গণভোট করতে গেলে আসলে যে অ্যারেঞ্জ করা লাগবে, এখনো আমার মনে হয় না যে বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি, 300 আসনের নির্বাচনের জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। কারণ দীর্ঘদিন আমরা যে নির্বাচনগুলো দেখছি এখন, ডাকসু বিভিন্ন লেভেলের, এই নির্বাচনগুলোতেই দেখছি যে হিমশিম খেতে হচ্ছে, প্রচুর অভিযোগ আসছে, প্রচুর জালিয়াতি হচ্ছে, কারচুপি হচ্ছে, ফলাফল বদলে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই আস্তে আস্তে দেখে আসলাম যে আপনার ইলেকশনে এই যে মার্কার, ভোট হলে যে পার্মানেন্ট মার্কার থাকে, চাকসু ইলেকশনে, এটা ঢাকা ডাকসুতেও হয়েছে, এটা হওয়ার কথা পার্মানেন্ট, যে আপনি ভোট দিয়ে গিয়েছেন, তার একটা আইডেন্টিটি, যে আপনি সেকেন্ড ভোটটা দিতে পারবেন না। কিন্তু দেখলাম যে আপনার এই যে ভোটের ডলা দিলে, পানি দিয়ে ডলা দিলে উঠে যাচ্ছে, অর্থাৎ আমি সেকেন্ড বার ভোট দিতে গেলেও আমার খুব একটা সমস্যা নেই। আবার ব্যালট পাওয়া যাচ্ছে কখনো নীলক্ষেতে, কখনো বিভিন্ন রুমে। সো অর্থাৎ আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে যে অবকাঠামোটা ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার, এই যে আপনার গত 17 বছরে, কারণ কোনো নির্বাচন তো হয়নি, হয়েছে রাতের নির্বাচন, হয়েছে আর কি, মানে একটা গোজামেলের নির্বাচন। তো এখন আমাদের এই জায়গাটায় ভবিষ্যতে যাতে এরকম কিছু না হতে পারে, এটা নিয়ে মোর প্র্যাকটিক্যাল এবং প্র্যাগম্যাটিক অ্যাপ্লিকেশনে যাওয়া উচিত। হ্যাঁ, আমরা তো বলছি গণভোট হবে, এবং গণভোট আমরা চেয়েছি অর্থ অপচয় বা আপনার স্ট্রাকচারগত সমস্যা না করে একই দিনে হোক গণভোট। আমার একটা, জি আপনি নিশ্চয় করুন, আমি একটু প্রশ্নটা দিয়ে রাখি। গণভোটের তো একটা রিস্ক ফ্যাক্টর আছে, মানে অনেকেই বলছে যে
এখনো তো আমলাতন্ত্র, মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, তো আমরা আওয়ামী লীগের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা করা হয়নি যথেষ্টভাবে। তাহলে এই গণভোটে যদি কোনো স্যাবোটাজ বা ষড়যন্ত্র হয়, আপনারা সেটা দেখেন কিনা? আমি তো আপনার এই প্রশ্নের সাথে একটু আগের প্রশ্নটাকে একটু কানেক্ট করতে চাই যে আসলে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরে কোন পক্ষ আছে যে দেশের মানুষের জন্য ভালো চায় না। আমি মনে করি যে গণঅভ্যুত্থানের পরে আমরা যারা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা গণতান্ত্রিক রাজনীতি চর্চা করতে চাচ্ছি, সবাই মানুষকে সামনে রেখে, মানুষের ভালোকে সামনে রেখে, দেশের মানুষকে সামনে রেখে বা দেশের ভবিষ্যৎকে সামনে রেখে রাজনীতি করছে এবং করতে বাধ্য। কারণ এর আগে আমরা যেমন দেখেছি গায়ের মানে জবরদখল করে ক্ষমতা দখল করা কিংবা ভোটাধিকার কেড়ে নেওয়া, রাতের ভোট করা। আমি মনে করি না যে বাংলাদেশে আগামীতে এই ধারা অব্যাহত রেখে কোনো পার্টি তাদের ক্ষমতা বহাল রাখতে পারবে। কিন্তু আমরা কিন্তু একটু ইন্টারাপ্ট করি, আমরা কিন্তু কিছু কিছু কথায় সেরকম ফিল পাচ্ছি যে ভবিষ্যতে ক্ষমতায় গেলে কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে, সেটা জাস্ট সরি টু ইন্টারাপ্ট। ঠিক আছে, তো যেটা হচ্ছে কিন্তু আমরা এখন যে যারা এই সময়ে মনে করি যে রাজনীতি করছি, আমাদের তাদের সাথে রাজনীতি করার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে আমি বলতেছি বাংলাদেশে শুধুমাত্র আজকে অভ্যুত্থানের পরে এই আলাপটা আরো স্পষ্টভাবে সামনে এসেছে যে আমাদের এখানকার রাষ্ট্র কাঠামোর যে সংকট, এখানকার ক্ষমতা কাঠামোর যে সংকট কিংবা ব্যক্তির কাছে ক্ষমতা কক্ষিগত রাখা, ক্ষমতা কেন্দ্রীভূত রাখার যে চিন্তা, এই চিন্তা থেকে যে সব দল বের হয়ে আসতে পারছে ব্যাপারটা তা না। তারা এখনো পর্যন্ত সেই কনভেনশনাল পাওয়ার প্র্যাকটিসটাই করতে চায়। এই চেষ্টার ফলে আমরা দেখছি যে ধরেন ঐকমত্য কমিশনে, সাকিব ভাইরা তো ঐকমত্য কমিশনে নিয়মিত যান, আপনিও যান, তো আমি তো আলাপ আলোচনা যতটুকু দেখছি যে এখানে এখনো কিন্তু পাওয়ার ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারে সবাই একমত না, কিংবা এখানে আমাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার ব্যাপারে সবাই আন্তরিক না। এই যে জায়গাটা, এইটা যদি বলেন যে দেশের মানুষের প্রতি কতটা ভালো চাই খারাপ চাই, সেটার পরে এই প্রশ্নগুলো থেকে যায়, চাই কি চাই না এর মধ্যে দিয়ে অনেকটা স্পষ্ট হচ্ছে যে কারা চাচ্ছে, কারা আসলে সত্যিকার অর্থে জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এই ঐকমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। ইভেন একবার আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম যে আমরা কোন দল কোন বিষয়ে একমত হচ্ছি, দ্বিমত হচ্ছি, আমাদের এই যে নোট অফ ডিসেন্ট এগুলো আমরা জনগণের কাছে পাবলিশ করে দেবো। তো এটা পাবলিশ করলে আরো স্পষ্ট হবে যে কারা আসলে জনগণের সত্যিকার অর্থে ক্ষমতায়ন চাই, জনগণকে সত্যিকার অর্থেই জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করছে। একটা ওই যে ইয়েগুলো লাইভ প্রচার করাতে এটা কিন্তু মোটামুটি এখন মানুষের কাছে বিল্ড আপ করেছে মানুষের মধ্যেও। তো আরেকটা ব্যাপার আমি একটু নাসিব ভাইয়ের সাথে যুক্ত করে বলবো, গণভোটের ব্যাপারটা উনি যেটা বলছে, দেখেন আমাদের আজকে জুলাই সনদ কিংবা গণভোট, এই যে দুইটা বিষয় আমাদের সামনে আসছে, এই আশা এইটুকু আসার জন্য কিন্তু আমাদের প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ এখনো বিছানায় অসুস্থ অবস্থায় আহত অবস্থায় কাতরাচ্ছে, বিপুল পরিমাণ মানুষ তার দৃষ্টিশক্তি হারাইছে, পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং আমরা যদি মনে করি যে একটা গণভোট আয়োজন করতে সময় লাগবে, একটা গণভোট আয়োজন করতে অর্থ ব্যয় হবে, আমাদের অবকাঠামোগত অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে, আমরা শুধু এইটুকু রিস্কের জন্য এত বড় আত্মত্যাগটাকে আমরা বিসর্জন দেওয়া, আমাদের চেষ্টা থাকবে যে এই সময়ের মধ্যে এত বড় আত্মত্যাগের মধ্য দিয়ে যেই সুযোগটা আমাদের সামনে এসছে রাষ্ট্রকে পুনর্গঠন করার, জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার, আমরা মনে হয় এই সুযোগটাকে এই সময়, অর্থ, অবকাঠামো ইত্যাদির এই ফাঁদে ফেলে পিছায় দেওয়ার সুযোগ নাই। আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেটা করার চেষ্টা করা দরকার। এবং আমি বলবো যে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গা থেকেই পিছিয়ে সরে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ের মধ্যে যে সকল ভূমিকা আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে কিংবা বিচার করার ক্ষেত্রে তাদের আন্তরিকতার যতটুকু ঘাটতি আমরা লক্ষ্য করছি, এগুলো আমরা খুব স্পষ্টভাবে মনে হচ্ছে যে আমাদের এখানে নানা রকমের রাজনৈতিক পক্ষের তাদের ইন্ধন বা তাদের এক ধরনের যুগসন্ধি উদ্যোগ। এটা আমরা মনে করি যে সরকারকে আরো উদ্যোগ নিয়ে এটা বাস্তবায়নের পথ উন্মুক্ত করতে হবে। এটা কি মন ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি কিনা, মানে একটু মানে মাঠের কথা আর কি, যে ছাত্র নেতা বা এনসিপি বা বৈষম্য সমন্বয়কদের কর্তৃত্ব কি ডক্টর ইউনূসের উপরে কমে গেল কিনা, এক। দুই হলো যে আপাত দৃশ্যে মনে হচ্ছে কমে গেছে, সেজন্য অভিযোগ এবং এক ধরনের নাম প্রকাশ করে দেব উপদেষ্টাদের এই ধরনের বক্তব্য আমরা শুনছি। যদি কমে গিয়ে থাকে ঠিক কোন সময়টা থেকে এবং কোন ইস্যুতে কমেছে, আপনি চাইলে উত্তর দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমি এটা না বলার কিছু নাই, আসলে কর্তৃত্বের বিষয়টা না। আর যখন ডক্টর ইউনূস কোনো ঘটনা ঘটেছে কি, বললাম যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন তখন উনি নির্দ্বিধায় বলেছেন যে আমাকে নিয়োগ করতে হলো এখানকার ছাত্ররা বা ছাত্র জনতা, ছাত্রদেরকে উনি হাইলাইট করে বলেছে। কিন্তু এইটার মধ্যে দিয়ে যে কর্তা সত্তা গড়ে উঠেছিল, আমরা মনে করি যে এইটার মানে এই না যে ডক্টর ইউনূসের উপরে আমাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। ওই শুরু থেকে উনাকে নিয়ন্ত্রণ করার জায়গাটাই আমরা কখনো ছিলাম না। কিন্তু আমরা এই সরকারের
একটা পার্টিকুলার সময় আপনি বলছেন না, আমরা এই সরকারের পুরো ভূমিকা দেখছি লন্ডন বৈঠকের পর থেকে, তাদের ভূমিকার নানা রকমের ডাইভারশন তৈরি হয়েছে। তো এইটা কেন হয়েছে সরকার ভালো বলতে পারবে, কিন্তু আমরা এটা লক্ষ্য করছি। জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। সাকিব আনোয়ার ভাই, আপনাকে বলবো, যেটা আমাদের এনসিপির ইমন ভাই বলছিলেন যে অন্তর্বর্তী সরকার তার যে প্রতিশ্রুতি বা দায়বদ্ধতা ছিল জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে, সেখান থেকে সরে এসেছে, অভিযোগ আকারে এসছে, বা কি বলবো, দৃশ্যমান হচ্ছে আর কি বিষয়টা। নির্বাচনের দিকে যাওয়াকে কেন্দ্র করেই কি আমরা জুলাইকে বা জুলাইয়ের যে প্রতিশ্রুতিগুলো ভুলে গিয়েছিলাম, নাকি নির্বাচনটাই এত মানে অনিশ্চিত এবং আশঙ্কার কারণ বলেই আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাচ্ছি? কোনটাকে মনে করেন? না, জুলাই নির্বাচনের সাথে জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাচ্ছে এর তো কোনো সম্পর্ক নাই। মানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে, এটাকে তো আপনি কোনোভাবে প্রভাবিত করতে পারবেন না। আপনি নিশ্চয়ই এখন মানে রাজনৈতিক কিংবা সরকার তার ক্ষমতা বলে বিচার প্রক্রিয়াকে সে বাধাগ্রস্ত করবে কিংবা ত্বরান্বিত করবে, যাই হোক, কোনটাই করবে না। এটা তো আমরা প্রত্যাশা করি স্বাধীনভাবে বিচার হবে, এবং আপনি যদি মানে স্বচ্ছভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাহলে সময় লাগবে। এখন আপনি কি সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন, যে সেই সময় পর্যন্ত অপেক্ষা করবার পর গিয়ে আপনি নির্বাচনের দিকে যাবেন? এই সরকার তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, রাষ্ট্রকে যতটুকু দেওয়ার সেই সর্বোচ্চ চেষ্টা সন্তুষ্টি প্রকাশ করছেন। সন্তুষ্টির ব্যাপারটা হচ্ছে তাদের চেষ্টা যে আছে সেটার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করছে, কিন্তু তার ফলাফলটা হচ্ছে এমন যে আপনি সরকারে আছেন, আপনার অধীনে যে বাহিনী আছে সেই বাহিনী যখন কাউকে পেটাচ্ছে, আপনি তখন সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছেন না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি নিন্দা ও প্রতিবাদ বিবৃতি দিচ্ছেন, আপনি নিন্দা জানাচ্ছেন। আচ্ছা, নিন্দা জানালেন যে আচ্ছা সরকার, আমি নিজেই সরকারে আছি, আমি সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা, হুয়েভার, আমি নিজের প্রতি নিন্দা জানালাম, আচ্ছা ঠিক আছে, আমরা সেটাকে সিলেক্ট করি, আপনার একটা ভুল হয়েছে, আপনি নিন্দা জানাইছেন নিজের, ওকে। প্রতিবাদ জানাইছেন, ভাই প্রতিবাদ কার কাছে জানেন? আমরা তো প্রতিবাদ কারো কাছে জানাই। তো আপনি সরকারে আছেন, আপনার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ, মানে অ্যাকশনটা নেবে কে, কার কাছে? হ্যাঁ, তো আপনি প্রতিবাদ কার কাছে জানাইলেন, তার মানে সরকার ওই জায়গাতেই তাদের হাতে যে আসলে কিছু করার নাই, এই পর্যন্তই বিবৃতি পর্যন্ত তার করার আছে, সেটা ওই দিনই প্রকাশ হয়ে গেছে। তো এরপরে এখন সরকার কি করতে পারে? আপনি অবশ্যই মানে সরকার ছেড়ে তো দিবে না, ছেড়ে দিবে কিভাবে? জনগণের প্রতিনিধির হাতে তো জনগণের প্রতিনিধিত্ব আপনি নির্বাচনের মধ্য দিয়ে তো এনশিওর করবেন। আর্টিকেল 7 মানে যেটা বলে যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ তো প্রত্যেকে এসে এসে তাদের যে সমস্যার কথা বা তারা যেটা চায় সেটা এসে এসে তো আপনার বলে যাবে না, তার প্রতিনিধির মাধ্যমে জানাবে। ফলে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেটার জন্য নির্বাচন দরকার। ফলে আপনার জুলাইয়ের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা নির্বাচন আসার কারণে সেটা ফিকে হয়ে যাচ্ছে। এই দুটোকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার কোনো কারণ নাই, কারণ জুলাই শুধুমাত্র নির্বাচন পর্যন্তই বেঁচে থাকবে। এর মধ্য দিয়ে আসলে এইটা সামনে চলে আসে যে নির্বাচন হলেই তো এটা ফিকে হয়ে যাচ্ছে, তারপর নির্বাচনের আলাপেই যদি ফিকে হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে তাহলে নাই হয়ে যাবে, এই আলাপিত হয়ে যায় তাহলে। কিন্তু অবশ্যই তো আমরা চাই না সেটা। নির্বাচন হোক, নতুন সরকার আসুক, এরপরে আরো 10টা সরকার পরিবর্তন হোক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে 10টা সরকারের পরিবর্তন হোক, কিন্তু জুলাইয়ের জায়গায় থাকবে। এই অভ্যুত্থানের যেই স্পিরিট বলেন, যে আকাঙ্ক্ষা বলেন, সেটা সেখানে থাকবে। এবং এর মধ্য দিয়ে আমরা কি চেয়েছি? যে সরকার পরিবর্তনের পাশাপাশি শাসন ব্যবস্থারও পরিবর্তন হবে, এটা তো চেয়েছি। এখন আমি কালকে সারওয়ার তুষার, এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, তার সাথে একটা টকশোতে ছিলাম। আমি বলছিলাম যে আজকে আমি সারওয়ার তুষারকে এখানে পেয়ে মানে আমার ভালো লাগছে, কারণ কয়েকদিন পরে সম্ভবত তাকে আর আমরা পাবো না। যেমন আজকে ইমনকে এখানে পেয়েছি, কয়দিন ফেস দ্য পিপল তাকে সামনে পাবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ হচ্ছে তাদের নিজেদেরই এখন 2টা টিভি চ্যানেল, ফলে অন্য টিভি চ্যানেল বা অন্য কোথাও টকশোতে গিয়ে তারা আর সামনে কথা বলবেন কিনা সেটা। ইমন ভাই, আপনি ইনস্ট্যান্টলি উত্তর দিতে, আপনাকে আমরা পাবো কিনা ফেস দ্য পিপল? উত্তর হলো যে উনি যদি বলেন এনসিপির নেতাদেরকে আগামীতে পাবেন কিনা, আমি মনে করি যে এনসিপি একটা নতুন করে একটা কমিটমেন্ট নিয়ে রাজনীতিতে আসছে। সো যেই কমিটমেন্ট আছে এই কমিটমেন্ট থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এনসিপির নতুন টেলিভিশন চ্যানেলে আমাদেরকে পাবেন কিনা? আচ্ছা, আমরা মনে হয় একটা জিনিস মিস ইন্টারাপ্ট করছি, সেটা হলো সাকিব ভাইও যেটা বললো বা আপনি বলছেন যে এনসিপির টিভি চ্যানেল, আসলে টেলিভিশন চ্যানেল কি ব্যক্তি পাই? আমি যতটুকু জানি এনসিপির একজন নেতা যিনি তুহিন, আরিফুজ্জামান তুহিন,
উনি একটা টেলিভিশন চ্যানেল যে রেজিস্ট্রেশন পেয়েছে সেটার যে কমিটি মানে বোর্ড আছে, এই বোর্ডের একজন সদস্য। সেই বোর্ডের মধ্যে বিএনপির নেতাও আছে, জামায়াতের নেতাও আছে, আমি যতটুকু খবর রাখি। কিন্তু মালিক কে? কিন্তু না, টেলিভিশন চ্যানেলের মালিক ব্যক্তি হয় না, ঠিক আছে, টেলিভিশন চ্যানেলের একটা কোম্পানি হয়। সেই বোর্ডের মধ্যে আরিফুর রহমান তুহিন একজন মেম্বার। উনি যেহেতু সাংবাদিক, একটা নিউজ মিডিয়া সাংবাদিকদের নামে এন্ট্রি হয়, এই জন্য ওনার নামটা সামনে এসছে। এটাকে যদি এখন এনসিপি চ্যানেল বলেন, তাহলে ওই বোর্ডে যে বিএনপির নেতা আছে তার নামটা কিন্তু সামনে আসে নাই, জামাতের যে নেতা আছে তার নামটা সামনে আনতেন, আনেননি কেন? তো যাই হোক, এটা ধরেন আমাদের প্রোপাগান্ডা মেশিন আপনাদের মতো অতটা শক্তিশালী না। না, আপনাদের প্রোপাগান্ডা মেশিন সিভিয়ার। কিন্তু শেষ হয় সরি, আমরা মানে একটু সুবিধা হলো, যেহেতু ইমরান ইমন আমাকে আসলে কথাটা একটু এগিয়ে দিলেন। আমি মানলাম যে যে টিভি চ্যানেলের কথা আসছে দুটো, আচ্ছা ওই জায়গাতে একটু কথা বলি। একটা ওখানে আচ্ছা একটা, আর আরেকটা যেটা আছে ওইটাতে ওটা হচ্ছে নাগরিক কমিটিতে ছিলেন, মানে যেটা আসলে নাগরিক পার্টি ফরমেশনের মূল প্ল্যাটফর্ম, যেখান থেকে আসলে এটা এসছে। যাই হোক, আমি সেটাকেও যদি সরিয়ে রাখি, আমি একটাই ধরলাম, তো সেখানে বিএনপিও আছে, জামাতও আছে। ওকে, থাকুক, বিএনপি আছে, জামাতও আছে। তাইলে আপনি নয়া বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের কথা বলছি, এই জায়গা থেকে তাহলে সরে আসেন। আপনি যেহেতু তাদেরকে দিয়ে নিজেদেরটা জাস্টিফাই করার চেষ্টা করছেন, যে যেহেতু বিএনপি আছে, জামাত আছে, আমরাও থাকতে পারি, তাতে ওইটা নিয়ে কেন আলাপ হচ্ছে না? আপনাকে নিয়ে আলাপ হচ্ছে এই কারণ হচ্ছে আপনি বলেছেন যে আমি নতুন বন্দোবস্ত আনতে চাই। তাহলে যেখানে বিএনপি আছে, জামাত আছে, ওইটাকে দিয়ে আপনি যদি নিজেকে জাস্টিফাই করেন, তাহলে আপনি নয়া বন্দোবস্তের কথা ভুলে যান। আপনি বললেন না, আপনি বলেন ঠিক আছে, তারাও পাওয়ারের জন্য পলিটিক্স করে, আমিও পাওয়ারের জন্য পলিটিক্স করি, বা আমার আদর্শের জন্য আমি পলিটিক্স করি। অন্তত বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের শব্দগুলো অ্যাভয়েড করেন, ওই জায়গা থেকে আপনি সরে আসেন। এইটা আরেকটা বিষয় হচ্ছে যে, একটু শেষ করি, ওটাও আসলে ইমরান ইমন আমার জন্য সহজ করে দিয়েছে। সেটা হলো যে ছাত্ররা নিয়োগকর্তা ছিলেন, এটা বলেছিলেন আর কি প্রধান উপদেষ্টা, এবং এতদিন পরে এসে দেখা যাচ্ছে যে না, বিশেষ করে লন্ডন বৈঠকের কথা বলে যে তারপরে আসলে প্রধান উপদেষ্টার বক্তব্য বা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের সিদ্ধান্ত অন্যরকম হচ্ছে। আসলে এতটাও আমাকে এগিয়ে দেবেন ইমরান ইমন আমি আসলে এক্সপেক্ট করি নাই। যে তারা মনে করছিলেন যে আমরাই তো নিয়োগকর্তা, তাহলে নিয়োগকর্তা যেভাবে বলবেন খুব স্বাভাবিক ব্যাপার। মানে ফেস দ্য পিপলের যারা কর্মকর্তা এখানে যারা আছেন, এখানে যদি সাইফুর সাগর ভাই যদি এটা মানে তাদের নিয়োগকর্তা হয়ে থাকেন, তাহলে তিনি যেভাবে গাইড করবেন সেভাবেই তো হতে হবে। সেভাবে যদি না হয়, তাহলে সাইফুর সাগর অবশ্যই খেপে যাবেন, খুব স্বাভাবিকভাবে বলবেন যে ওদের এখন সেফ এক্সিট দিতে হবে, ওরা এখন সেফ এক্সিটের কথা চিন্তা করছে, ওরা এখন আমার কাছ থেকে স্যালারি টেলারি নিয়ে যা কিছু বাকি টাকি আছে এগুলো দিয়ে ওরা এখন বিদায় নিবে। এই সেফ এক্সিটের আলাপ তো তখন আসবে। ফলে তারা যেহেতু নিয়োগকর্তা, যতদিন পর্যন্ত গভর্নমেন্ট তাদেরকে সার্ভ করেছে এরকম তারা ফিল করেছেন, ততদিন পর্যন্ত আসলে সেফ এক্সিটের ব্যাপার আসে নাই। আরেকটা বিষয় হলো, মানে সেফ এক্সিট কেউ চাচ্ছেন, এই আলাপ আসছে, ভাই নাম বলেন না কেন? আপনি কি ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন যে ভাই আমি কিন্তু নাম জানি, বলে দিব, আমি এখন বলতেছি না, তুমি এখন সোজা হও, আবার আমার দিকে আসো, তাইলে আমি আর বলবো না। আপনি নাম বলছেন না, অনেকে বলছে যে শাপলা না দিলে নাম বলে দিব। আচ্ছা আরেকটা সেটা শাপলা নিয়ে তারা ফাইট করুক। শাপলা নিয়ে ফাইট করার পরে যদি নির্বাচন কমিশন শাপলাকে মনে করে যেটা কাউকে দেওয়া যাবে, তাহলে নাগরিক ঐক্য পেয়ে যাবে, কারণ আমরা আগে আবেদন করেছি। এখন আপনারা তো দুজনেই শাপলার। আচ্ছা, আমি আরেকটা কথা বলে একটু শেষ করি। গতকাল মনে হয় আমরা এনটিএমসির নতুন একটা মহাপরিচালক পেয়ে গেছি। আগে না, ওটা অন্যভাবে বলছি, একটু সরি। মানে এমনিতে ঐকমত্য কমিশনে আমাদের জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে দেখা হয়, কথা হয়, বেশ জেন্টলম্যান, অনেক আমরা কথাবার্তা বলি। উনি বললেন ওনার কাছে কণ্ঠ রেকর্ড আছে, মানে সুন্দর শব্দ, কণ্ঠ রেকর্ড আছে। এখন এই কণ্ঠ রেকর্ড থাকার ব্যাপারগুলো আগে ছিল, ওই যে এনটিএমসির মহাপরিচালক নিয়ে নানান আলোচনা আছে, যে তারা বিরোধী দলকে দমন করবার জন্য কিভাবে কথোপকথন। ইনফ্যাক্ট আমার দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না, তারও একটা টেলিফোন কল, সেটা একটা কাটা অংশ দিয়ে আসলে তাকে 2 বছর তাকে জেল মানে খেটেছেন তিনি। তার আগে তাকে গুম করা হয়েছিল, রিমান্ডে মানে 10 দিন করে, মানে যাচ্ছে তাই তার উপর দিয়ে গেছে। যাই হোক, তো তখন আমরা জানতাম। এখন আবার দেখতেছি যে মানে নতুন মনে হচ্ছে আমরা হয়তো এনটিএমসির নতুন মহাপরিচালক পাই গেলাম, কিন্তু উনি তো তা না। তার মানে কি? তার মানে এনটিএমসিতে বা এরকম কোন জায়গায় সরকারের কোথাও হয়তো বা এমন কেউ আছে যে এগুলো তাদেরকে প্রোভাইড করে। আর যদি সেটা না হয়, যদি এমন হয় যে কোনো একটা জায়গায় বৈঠকের ভেতর থেকে আপনি নিজেই কালেক্ট করছেন, তো আরো ভয়ঙ্কর ব্যাপার। তো দুটোই ভয়ঙ্কর। একটা হচ্ছে আপনি গভর্নমেন্টের কাছ থেকে কিছু পাচ্ছেন, ওই যে কণ্ঠ রেকর্ড গুলোর কথা আপনি বলছেন ওটা আছে, যেটাতে আপনি এখন ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন, ওটা একই তো গভর্নমেন্টের কাছে আপনি পাইছেন। আর যদি তা না হয়, তাহলে মানে আপনি নিজেই রেকর্ড করছেন। কিভাবে করছেন? নানান ধরনের ট্র্যাপ ট্যুবের কথা তো আমরা জানি, কার মাধ্যম দিয়ে আপনি করলেন সেটা যদি আপনি করে থাকেন, ওইটাও অনেক বড় অপরাধ। জি, পরিষ্কার আপনার বক্তব্য। আমরা এই বিষয়টায়, হ্যাঁ, আমি এই বিষয়টায় কিছু কন্টিনিউশনে যাব, কারণ কয়েকটা বিষয়ে ক্লারিফাই করা মনে হয় উচিত। সো
ইমরান ইমন ভাই কিছু কথা বলেছেন, সাকিব ভাই চমৎকার কিছু কথা বলেছেন, যে দুটি আমার শেষ আলোচনাকে বেশ এগিয়ে দিয়েছে। প্রথম জিনিসটা হচ্ছে ইমরান ইমন ভাই বলে গিয়েছেন যে গণভোট ও জুলাই সনদ এরকম একটা প্রেক্ষিতের জন্য বাংলাদেশের 2000 মানুষ এই আন্দোলন করেছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক কিছু। তো অবশ্যই জুলাই অভ্যুত্থানটা গণভোট এবং জুলাই সনদকে কেন্দ্র করে ছিল না, এটা আমি ওপেনলি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। না, আমার কথা আপনি ধরতে পারেন না, আপনার কথাটা যেভাবে আমার কাছে রিসিভ এসেছে সেইভাবে। তো বিষয়টা হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটটা গত 17 বছরের অবিচার, একটা প্রহসনমূলক সরকার, একটা ফ্যাসিজম, একটা অমানবিক দেশ, সবকিছুর বিরুদ্ধে একটা প্রতিরোধ ছিল ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের। আমার মনে হয় এটা নিয়ে আমার মনে হয় যে ইমরান ভাই বা আমাদের কারো কোনো দ্বিমত নেই। হ্যাঁ, এটা দ্বিমত না থাকলে ঠিক আছে। তো আমরা আসলে এই যদি আমরা জুলাইয়ের প্রেক্ষাপটটা ধরি, তাহলে আসলে এই জুলাইয়ের প্রেক্ষাপটটা হয়েছে কেন? আমরা জবাবদিহিতামূলক 4টা নির্বাচন বা 3টা নির্বাচনকে আমরা জবাবদিহিতামূলক করতে পারি। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, মানে এটা কি এমন যে সবসময় মানে আমরা এই আসন্ন নির্বাচনটা নিয়ে কথা বলতে চাই যে নির্বাচনটা কি হচ্ছে না, কেন হচ্ছে না, কেন সংশয় অথবা কেন মানে শঙ্কিত হবার কারণ নেই। নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে তো এখন আর না, নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আমাদের আসলে বিন্দুমাত্র কোনো ইয়ে নেই। আপনি কি কনফিডেন্ট কিনা যে জুলাইতে নির্বাচন হচ্ছে? আমি অবশ্যই কনফিডেন্ট হতে চাই এবং বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারিতে কেমন বোধ হচ্ছে। হ্যাঁ, কেমন বোধ করছি এটা হচ্ছে বিষয়। এই যে এনটিএমসির নতুন পরিচালক যদি বলেন, ভাই খুব সুন্দর একটা টার্ম ইউজ করেছেন, এই যে যখন একটা রাজনৈতিক দল জামাতে ইসলামী, যাদের ট্র্যাক রেকর্ডটা সবসময় বিতর্কিত, তারা আবারও একটা বিতর্কিত কথা বললো, কল রেকর্ড তাদের কাছে আছে। সুতরাং আমার এখানে ফেস দ্য পিপল নির্বাচনের অবশ্যই একটা সম্পর্ক তো থাকতেই হবে। কারণ আপনার কাছে যদি সমস্ত কল রেকর্ড চলে যায়, আপনি যদি সেটাকে ফ্লাশ করে সেই শেখ হাসিনার আমলে যেমন ব্ল্যাকমেইল করতো, যেরকম মানুষকে যে কোনো কিছু করানোর জন্য ব্ল্যাকমেইলিং বা হানি ট্র্যাপ বা বিভিন্ন ট্র্যাপ ইউজ করতো, আপনি যদি দেশে আরেকটা সুষ্ঠু পরিবেশ হওয়ার আগেই আপনি যদি সেই প্র্যাকটিসেই চলে যান, তাহলে তো আমি বলবো যে আপনি জুলাইকে ব্যবহার করে কমপ্লিটলি একটা নব্য ফ্যাসিজমের দিকে ঠেলে দিতে চাচ্ছে দেশকে এই জামাত ইসলামী নামক রাজনৈতিক দল। এটা আমি জামাতের নাম এখন সামনাসামনি বললাম এই কারণে যে কল রেকর্ডের কথাটি সর্বপ্রথম বলছেন জামাত ইসলামের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তিদের একজন, তাদের সেক্রেটারি জেনারেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল এইভাবে ব্ল্যাকমেইল কখন করে? নায়েবে আমির কখন এই ধরনের আপনার হচ্ছে ব্ল্যাকমেইলিং এর টেন্ডেন্সি যায়? আমরা যদি বুঝতে চাই তাহলে বলতে চাচ্ছেন যে নির্বাচনটাকে সময় মতো হতে দেয়া বা না দেয়ার তারা বারংবারই ব্ল্যাকমেইলিং এর ইস্যু চলে আসতে পারে, ইন্টারাপশন করছে। তারপরে যে দেখেন নাহিদ ইসলাম সাহেব উনি হুট করে বলে বসলেন যে উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছেন। কেন ওনারা সেফ এক্সিট চাবেন? কেন আপনি কি মনে করেন না যে কোনো উপদেষ্টা কেন সেফ এক্সিট চাবে? ওনারা তো ওপেনলি বলছেন যে আমরা সেফ এক্সিট চাচ্ছি না। আপনি কি মনে করেন? আমি একদম ট্রিমেন্ডাসলি মনে করি যে কোনো উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন না। কারণ কি, তারা যদি পারপাস সার্ভ করেন, তাদের মূল লক্ষ্যটা কি? তাদের মূল লক্ষ্যটা দেশের এই ইন্টারিম পিরিয়ডটাকে দেশকে সুন্দরভাবে পরিচালনায় তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করা এবং একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইলেকশন সন্তুষ্টি প্রকাশ করছেন। আমি তাদের প্রচেষ্টাকে সম্মান জানাই। তাদের লোকবলের অভাব আছে, বিশাল একটা আওয়ামী প্রশাসন এই 17 বছর ধরে যেটা সেট আপ ছিল, তারা তাদেরকে পদে পদে বিঘ্নিত করছে, তাদেরকে পদে পদে ইন্টারাপ্ট করছে। তারপরে এই যে ছাত্র উপদেষ্টারা মাঝে কিছু ছিলেন, আমরা দেখতে পেয়েছি একজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এই যে উত্তর সিটি কর্পোরেশনে যে এজাজ সাহেবকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, ওনার নিয়োগের পরে বিশাল একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে সে হিজবুত তাহরিরের প্রভাব আছে তার উপরে, বিশাল একটা টাকার লেনদেন হয়েছে। গাজীপুরের সিটি কর্পোরেশন মেয়রের ক্ষেত্রেও এই আসিফ মাহমুদের উপরে একটা এলিগেশন এসেছিল, যেটা ওপেন মিডিয়াতে এসেছে। সো এই যে দেখেন, মেনি পারপাসেস ইন গভর্নমেন্ট দে আর সার্ভিং। যখনই তাদের সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে চলে যাচ্ছে, তখনই একটা বিতর্কিত শব্দ তারা ছুড়ে দিচ্ছে। নাহিদ ইসলাম সাহেব ক্লিয়ারলি বলুক, এইভাবে রাগ ঢাক না রেখে ক্লিয়ারলি ভাবে বলুক যে অমুক 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 উপদেষ্টা এই অপরাধ করেছে, যার কারণে সেফ এক্সিট তারা চাচ্ছে।
চেঞ্জ দা ওপেন। আমরা নয়া বন্দোবস্ত বলতে কি বুঝছি, যে একটা ক্লারিফাইড রাজনীতি যেখানে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, জনগণের সামনে হাইড অ্যান্ড সিক থাকার কোনো দরকার নাই। এটা তো রাষ্ট্রের এমন কোনো ইস্যু না যে ইস্যুটা মানুষের সামনে মানুষ জানলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, কোনো উপদেষ্টা যদি এরকম দেখা যায় যে দেশের ক্ষতির জন্য কাজ করছে, আপনি যদি সেটা জেনে থাকেন তাহলে একজন নাগরিক হিসেবে প্রথমে আপনার দায়িত্ব, একজন সুনাগরিক হিসেবে প্রথমে আপনার দায়িত্ব সেটাকে ওপেন প্ল্যাটফর্মে ফ্ল্যাশ করা, যে হ্যাঁ তোমার গোপন কাহিনী বের করে দিলাম। এখন যেমন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল করছে না, বিএনপি কাউকে কেন কিছু ফ্ল্যাশ করার কথা বলে না? বিএনপির তো এরকম কোনো সমস্যা নেই। বিএনপি তো চায় একটা নির্বাচন। আমি একটু রেসপন্স জি শিওর। না, আমি নাফিস ভাই হয়তোবা সন্তুষ্ট মানে উপদেষ্টাদের কর্মকাণ্ড, না আমি উপদেষ্টাদের কর্মকাণ্ডে বলিনি, আমি তাদের প্রচেষ্টাকে সম্মান জানিয়েছি। প্রচেষ্টার ব্যাপারে তিনি সন্তুষ্ট, কিন্তু বিএনপির স্থায়ী কমিটি গতকালই সম্ভবত তাদের বৈঠক থেকে জানিয়েছেন যে কয়েকজন উপদেষ্টার কর্মকাণ্ডে তারা উদ্বিগ্ন। এখন উপদেষ্টাদের অবস্থা হচ্ছে চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়ার মতো। ভাই উদ্বিগ্ন আর অসন্তুষ্ট দুইটার প্রেক্ষাপট আলাদা। হ্যাঁ আমি অ্যাংশাস হতেই পারি, যেমন ধরেন একটু শেষ করি। ধরেন আমি অনেক উপদেষ্টার কিছু কর্মকাণ্ড নিয়ে আমার মনেই হতে পারে, যেমন এই যে আপনার হচ্ছে অভিনেত্রী, সাবেক অভিনেত্রী বা এই যে কি মেহের আফরোজ শাওন, উনি বিভিন্ন সময় ফেসবুকে খুব নোংরা ভাবে, খুব অশালীন ভাষায় কিছু বার্তা দেন। তো আমরা মনে করি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব থাকতে উনি মনে হয় দেশে প্রিভিলেজ পাচ্ছেন কিছু, কিন্তু আসলে কি সেটা কিনা আমরা এটা নিয়ে উদ্বিগ্ন যে কেন এরকমই হচ্ছে। গত 15ই আগস্টে দেখলাম যে আমাদের মিডিয়ার, আপনাদের বেশিরভাগই মিডিয়ার পিপুলরা খুব একদম সালাম হাজার সালাম জানায়, একদম আবেগে ফেটে পড়লো। আমরা উদ্বিগ্ন হই যে দেশে ফ্যাসিজম আবার কোনোভাবে সুযোগ নিচ্ছে কিনা। এই যে ঝটিকা মিছিল হচ্ছে, আমরা উদ্বিগ্ন হই, কিন্তু আমাদের একটা প্রেক্ষাপট বুঝতে হবে যে আমরা তাদের কার্যক্রমে উদ্বিগ্ন হতেই পারি, কিন্তু তাদের কি আসলে সেই সাপোর্টটা আছে যেটা দিয়ে তারা এটাকে কন্ট্রোল করতে পারবে? আপনার এই উপদেষ্টা কয়জন রিভলিউশনের সঙ্গে গত 17 বছরের যে রেভলিউশনটা গিয়েছে, যে কন্টিনিউয়াস হিটটা গিয়েছে, এর সঙ্গে ইন্ডিয়া কতজন সম্পৃক্ত ছিলেন, ইন্ডিয়া কতজনের গায়ে এই হিট লেগেছে? আসলে তাদের প্র্যাকটিক্যাল নলেজ দেখেন। আপনি পলিটিক্স করেন, আপনাকে আজকে পলিটিক্স থেকে উঠিয়ে নিয়ে আমি এমন একটা ফিল্ডে যদি ফেলি হোয়ার ইউ আর নট ইউজ টু, দেন আপনার ওখানে খাইতেই হবে। কিন্তু নাসিফ ভাই, মানে আমি বিএনপির, আপনি যদিও বিএনপির সদস্য না, কিন্তু আপনি, আমি জেলা বিএনপির সদস্য ছিলাম লাস্ট কমিটির বাগেরহাট জেলা, কিন্তু আমি ধরে নিচ্ছি যে বিএনপি পরিবারেরই একজন, আমার ইন্টার ফ্যামিলি বিএনপি, আমার বাবা একজন ক্যান্ডিডেট ছিলেন 2008 বিএনপি থেকে, মানে বিএনপির একটা সংগঠন। সেই দিক থেকে বলছি আর কি, যে উপদেষ্টা পরিষদ পরিবর্তনের একটা কথা, মানে এই গত 1 বছর কিন্তু একেবারেই কোনো টার্বুলেন্স ছিল না, তা কিন্তু না। বিভিন্ন সময় বিভিন্ন দাবির চেষ্টা করেছে, আবার সেটাকে চাপা দিয়েছে। এবং আপনি দেখেছেন দেশের যখনই এরকম কোনো ক্রাইসিস হয়েছে বিএনপি তখন ফিল্ডে নেমেছে। বিএনপির কোনো দাবি ছিল এরকম গত বিএনপির দাবি একটাই, দেখুন আমাদের যে সংগঠনটি, এটি সরাসরি সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক, উনি সরাসরি আমাদেরকে গাইডেন্স করেন, যেহেতু আমরা একটা পাবলিকেশনস এন্ড মিডিয়া নিয়ে কাজ করি এবং রিসার্চ নিয়ে কাজ করি। এছাড়াও অনেকেই আমাদেরকে খুব কোমলভাবে এবং খুব কঠোরভাবে আমাদেরকে অবজারভেশন করেন। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ভাই আছেন। সো আমরা যে জিনিসটা দেখি, বিএনপি একটা জিনিসই চেয়েছে, বিএনপির একটাই দাবি যে আপনারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেন, নিরপেক্ষ একটা নির্বাচন দেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য এবং আপামার সকল ডিপার্টমেন্টের জন্য আমরা যে 31 দফা দিয়েছি, আপনি যদি 31 দফার ইলাবোরেশনে যান, যদি আপনি সেটাকে নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনার 90% প্রবলেমের সলিউশন ওখানটায় আমরা করার চেষ্টা করেছি। এখন এক্সিকিউশন তো হতে হবে। সহমত হচ্ছে, কিন্তু এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরে বিএনপির অ্যাডাপ্টেশনটা কোথাও ছিল কিনা? মানে অনেকে অভিযোগ করেন যে বিএনপি তো কোনো কিছু অ্যাডাপ্ট করে নাই, মানে সেই ওই জুলাইয়ের আগে যা ছিল পরে এসেও যেন মনে হচ্ছিল। কিন্তু অন্যদিকে যখন আমরা জানি রাজপথে যুবদল, ছাত্র দলের কি বলিষ্ঠ ভূমিকা ছিল, বিএনপি কর্মীদের কি ভয়ঙ্কর বলিষ্ঠ ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীতে মানে 5ই আগস্টের পরে এসে যেন মনে হলো যে বিএনপি আবার ঠিক ওই 31 দফা থেকেই আবার শুরু করার, মানে এটা আমি জাস্ট বলছি আর কি, একটা পারসেপশন। আপনি এগ্রিও করতে পারেন, আবার ব্যাখ্যাও দিতে পারেন। আচ্ছা, ব্যাখ্যায় যদি আমি যাই, আমি ব্যাখ্যাতেই যাব, কারণ একটা কিছু এগ্রি করা বা ডিসএগ্রি করা, এটা হাইড করাটা আমার নেচার না। যদি আমি এগ্রি করি,
হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী আগে দলের আপনি ওটা ফিল করেন কিনা যে আমি সবসময়ই একটা জিনিস ফিল করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেভলিউশনের আগে এবং রেভলিউশনের পরে সবসময় চেষ্টা করেছে কিছু না কিছু নতুন অ্যাডপ্ট করার এবং কিছু না কিছু নতুন শেখার এবং সেটা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাবার। এত বড় একটা রাজনৈতিক দল, আমরা কখনোই অস্বীকার করছি না যে কিছু আমাদের বিচ্ছিন্ন কর্মকাণ্ড হয়নি, চাঁদাবাজির বেশ অভিযোগ উঠেছে এবং আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা বহিষ্কার করার পরে আমরা আইন শৃঙ্খলা বাহিনী না যে আমরা তাদেরকে ধরে জেলে পুরবো, তার জন্য সরকার আছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওপেন পাবলিকলি বলেছেন যে যাদেরকে আমরা বহিষ্কার করছি এই অপরাধে আপনারা যদি প্রমাণ পান আপনারা তাদের বিচার করুন, উই হ্যাভ নাথিং টু সে। আমরা যে জিনিসটা অ্যাডপশন আরো করেছি সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি যে আমাদের এই 31 দফার ভিত্তিতে জনগণের কাছে গিয়ে জনগণকে নতুন একটা রাষ্ট্র গঠনে তাদেরকে সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাবার। তো এত বড় একটা রাজনৈতিক দলের এটার জন্য তো একটু সময় দরকার, একটু স্পেস দরকার। ওকে, কিন্তু মানে আমি যদি বোঝার জন্য বলি যে হ্যাঁ আপনারা উপলব্ধি করছেন যে জনগণ কাছে সাথে নিয়ে করে, কিন্তু এটার জন্য একটু সময় দরকার, একটু স্পেস দরকার। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থামি, কারণ আজকে আমাদের কোনো ছোট করে মন্তব্য করবে কিনা। দুই একটা প্রশ্ন রাখতে চাই এই দুই ভাইদের কাছে। জুলাইয়ের বিজয়ের পরে বিএনপি ঠেকাও এরকম একটা কৌশল কি রাজনীতির মাঠে? এটা অবশ্যই আমি আগে উত্তর দিয়ে দিই। ওনারা উত্তর দেবার আগে আমি সবার প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, যাকে যে কোনো বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত বেগম জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের সব থেকে একজন লিজেন্ডারি ফিগার হিসেবেই ধরেন, এটা নিয়ে কোনো কোশ্চেন আশা করি আমার সামনে দুটি ভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা উপস্থিত আছেন, তাদের কারো কোনো সন্দেহ নাই। বেগম খালেদা জিয়াকে নিয়ে, জনাব তারেক রহমানকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে সর্বপ্রথম এই বট বাহিনীর মাধ্যমে একটা অনলাইনে নোংরামি করা, বিভিন্ন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে যত পারে নিচু করা, এটা ছিল একমাত্র বাংলাদেশের জামাত ইসলামের একটা কাজ। এবং দেখুন, একটা জিনিস বলে আমি শেষ করতে চাই, বিএনপির এগেনস্টে হয়তো একটা অভিযোগ তারা এস্টাবলিশ করার সর্বোচ্চ চেষ্টা করেছে চাঁদাবাজি। আমরা সেটা প্রোটেস্ট করার চেষ্টা থেকে বেশি করেছি যে এটাকে প্রিভেন্ট করার যেন না হয়। কিন্তু এ যাবৎকালে 5ই আগস্টের পরে যতগুলি ধর্ষণ হয়েছে, যতগুলি আপনার পরকীয়া ঘটনা ফ্লাশ হয়েছে, যতগুলো হত্যা হয়েছে, যতগুলো রাহাজানি হচ্ছে, 95% অফ দেম আপনি দেখেন সেই একটা বিশেষ দলের ইনভলভমেন্ট আছে, যারা 71-এও এই কাজটা করেই প্র্যাকটিস। আমাদের আসলে এইটার সূত্র ধরে একটা কথা বলি, আমরা মানে এমন কি হয়ে যাচ্ছে কিনা, আমরা কি আবার ফিরে যাচ্ছি কিনা যে জামাত বিএনপি ট্র্যাপে পড়ে যাচ্ছে কিনা? আমরা ছোট করে জাস্ট মন্তব্য করবেন। জামাত বিএনপি ট্র্যাপে পড়ে বলতে মানে আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন কি আবার জামাত বিএনপি হয়ে গেল? জামাত বিএনপি একটা ব্যাপার হলো যে বাংলাদেশে তো সবসময় আমরা দেখে আসছি বড় দলগুলোর মধ্যে এক ধরনের পাওয়ার কনফ্লিক্ট, সেখান থেকে আসলে আওয়ামী লীগ বিএনপি এখন জামাত বিএনপি এভাবে মানুষ ভাবতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এখন বাংলাদেশে অনেকটা ফিকে হয়ে আসছে, কারণ এখন অ্যাবসলিউট পাওয়ার কোনো পার্টির কাছে নাই। বিএনপির কাছে হয়তো বা 15 to 20% সমর্থন হয়তো মানে একদম অ্যাবসলিউট সমর্থন আছে, জামাতে তারও আরো কম, ঠিক আছে। আর বাকি সবাই জরিপ বলে 43%। না, আমরা জরিপের আলাপে যাব না, ওগুলো এটা বললাম যেগুলো পার্সিয়ালিটি প্রভাব, মানে জনগণকে প্রভাবিত করার ক্ষমতাটা এখন ভাগ বাটোয়ারা কিছুটা আছে, কিন্তু আমার কাছে বলে মেজর মানুষ আসলে এই ভাগ বাটোয়ারার মধ্যে নাই, পছন্দ করছে না এই সেটেলমেন্টের মধ্যে নাই। কি তাই মনে করেন এখন বর্তমানে? না, আমি আসলে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, ছোট করে একটু কমেন্ট করতে পারেন, জাস্ট আপনি ফিল করেন কিনা। হ্যাঁ, বিষয় হলো যে ধরেন মানে যেহেতু আওয়ামী লীগ নাই এবং বাংলাদেশে তৃতীয় বৃহত্তম দলের একটা হিসেবে মোটামুটি জাতীয় পার্টিকে ধরা হতো, ফলে আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টিও নাই। তার মানে এখন দ্বিতীয় তৃতীয় দল বা প্রথম এবং তৃতীয় দল, মানে সরকার যে দ্বারা ছিল যে প্রথম দলও ধরি, এই দলগুলো নাই। ফলে এরপরে যে দলগুলো ছিল আগে থেকে এক্সিস্টিং, তারাই আবার মানে ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, এটা খুব স্বাভাবিক। এবং বিএনপি এবং জামাত অনেকগুলো বছর একসাথে তারা ছিল, একটা জোটের মধ্যে ছিল। তারপরে যখনই আসলে জামাত মানে ফিল করেছে যে যেহেতু এখানে এখন দ্বিতীয় এবং তৃতীয় শক্তি নাই, ফলে আমি এই জায়গাটা নিতে পারি, তারা আলাদা হয়ে গেছে। এবং যেটা হচ্ছে বিএনপি ঠেকাও, এখন জামাত যদি চিন্তা করে যে আমি মানে
বিরোধী দল, আমি বিরোধী পক্ষ বিএনপির, তাহলে সে তো বিএনপিকেই ঠেকাবে না। আমি জামাতকে টার্গেট করে বিএনপি ঠেকাও বলিনি। আমি বলেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে 5ই অগস্টের পরে এমন কি কোনো ভুল রাজনৈতিক কৌশল মাঠে আপনারা ফিল করেছেন কিনা, দেখেছেন কিনা, যে যেখানে বিএনপি ঠেকাও ওয়ান অফ দ্য ইয়ে ছিল? আসলে মানে ধরেন এরকম যদি কেউ কোনো চেষ্টা করেও থাকে সেটাও আসলে না, এরকম সরাসরি এরকম কিছু ফিল করিনি, কিন্তু এরকম কোনো যদি উদ্যোগ কারো কোনো দিক থেকেও থাকে সেটাও আসলে সফল হতো না। যতটুকু আসলে বিএনপির, এটা সত্যি কথা, বিএনপিকে আসলে এটা মানতে হবে যে যতটুকু আসলে কন্ট্রোল করার দরকার ছিল এতটুকু মাঠ পর্যায়ে কন্ট্রোল তারা করতে পারে নাই। তবে একটা ব্যাপারে তাদেরকে সাধুবাদ দিতে হয়, সেটা হচ্ছে তারা চেষ্টা করেছে। 7,000 সম্ভবত 7,000 বেশি তারা বহিষ্কার করেছে কাউকে এগুলো করেছে। কিন্তু একটা ব্যাপার একটু বলতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কমফোর্টেবল সরকার। কারণ হচ্ছে যত অর্জন সব সরকারের, আর যত দায় সব রাজনৈতিক দলের। আপনি ধরেন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না, ওই রাজনৈতিক দলের অমুক চাঁদাবাজি করেছে, ও ওখানে মারামারি করেছে, দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, রাষ্ট্রের কোনো দায় নাই। কিন্তু অর্জন যদি কিছু একটা হয় তাহলে সেটা হচ্ছে আপনার সরকারের। তো পৃথিবীতে এতটা কমফোর্টেবল সরকার আসলে কখনো ছিল না। আর একটা কথা একটু আমি নাফিস ভাইকে একটু কারেকশন করব, সেটা হচ্ছে কয়েকদিন আগে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে অনেক বছর পর তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানেও প্রায় 2 দশক সেখানে তিনি উল্লেখ করেছেন 31 দফাটা আসলে শুধুমাত্র বিএনপির না। বিএনপি আসলে তাদের প্রথমে ভিশন 2030 ছিল, এরপর সেটাকে তারা আবার পরিমার্জিত করে সময়ের সাথে খাপ খাওয়ানোর জন্য তারা 27 দফা মূলত তারেক রহমান সেটা ডিক্লেয়ার করেছিলেন ওই সময়ে। এট দ্য সেম টাইম গণতন্ত্র মঞ্চ, আমরা আমাদের 6টি দলের যে জোট, আমরা 14 দফা তখন দিয়েছিলাম এবং তখন কিন্তু আমরা যুগপৎ লড়াই করতাম এবং বিএনপি তখন লিখতো যে 27 দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন। আমরা একই দিনে একই কর্মসূচি হয়তো ভিন্ন একটা জায়গায় পালন করছি, আমরা লিখতাম 14 দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন। ফলে ওই দুটোকে আবার একসাথে করবার জন্য আমাদের 14 দফা এবং মানে গণতন্ত্র মঞ্চের 14 দফা এবং বিএনপির 27 দফা, দুটোকে একসাথে করে 31 দফা তখন প্রণয়ন করা হয়। এটা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান ওই বিবিসি সাক্ষাৎকারে তিনি নিজে বলেছেন যে এইভাবে আমরা পরবর্তীতে আমাদের সাথে যারা আন্দোলনে ছিলেন তারা সবাই মিলে আমরা পরে 31 দফা 27 দফা থেকে এটাকে 31 দফা নিয়ে আসি। কারণ ওই 14 দফার ভেতরে তো আসলে অনেক কিছুই ছিল যেটা 27 এটা আপনার এটা ঠিক আছে। আমি জাস্ট এখানটায় শর্ট করার জন্য বলেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক প্রণীত। আরেকটা সাপ্লিমেন্টারি করে সাকিব ভাইয়ের সাথে, ঠিক আছে? আপনার আমি নিজেও তখন সাকিব ভাই আমরা গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে ছিলাম, যার ফলে এই 31 দফা যখন প্রস্তুত করা হচ্ছে তখন আমরা, আপনারা যদি একটু রিমাইন্ড করে দেখেন, ওই সময় এই 31 দফা ঘোষণার ডেট বারবার পিছাচ্ছিল, বারবার হচ্ছিল না, কারণ এটার একটা কম্বাইন্ড একটা সেটেলমেন্ট আসছিল না। এবং এটার জন্য আসলে পার্টিকুলারলি গণতন্ত্র মঞ্চের একটা আলাদা রোল ছিল যে একমত হওয়া যাচ্ছে না কিছু বিষয়ে। আপনি যখন আজকে 31 দফাকে পরিবর্তনের জন্য একদম ল্যান্ডমার্ক হিসেবে দেখছেন, আমি ওইখানের কিছু গ্যাপ দেখাই দিই। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির যে 31 দফা ছিল এটার মধ্যে তফাৎ ছিল। দফা 31 ছিল কিন্তু দুইটা আলাদাভাবে ডিক্লেয়ার হয়েছে। শেষ করি যে এখানে 31 দফায় যে শেষ পর্যন্ত দেখেন ওইখানে খুবই সূক্ষ্মভাবে জিনিস ছিল। আমরা এখনো পর্যন্ত দেখছি বিএনপি ইভেন ঐক্যমত কমিশনেও দেখছি যে সেখানে তারা এখনো 70 অনুচ্ছেদের যে ফ্লেক্সিবিলিটি নিয়ে এখনো তারা কনসার্ন, তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, মানে এমপিদের ফ্রিডম নিয়ে তাদের কনসার্ন আছে, তারা বাজেটের বিপরীতে ভোট দিতে চায় না। আসলে কি তাই? মানে সাকিব ভাই কি তাই মনে করেন? আপনার বোধহয় কোথাও সাকিব ভাই একটু 70 অনুচ্ছেদের ব্যাপারে তাদের এখন নোট অফ ডিসেন্ট আছে, ঠিক আছে? তারপরে ধরেন এখানে বিচার বিভাগকে কমপ্লিটলি বাদ দিতে পারবেন না, আপনি ডিফাইন করেন, তারপর ট্রানজিশন অফ পাওয়ার, ঠিক আছে? তারপরে বিচারক নিয়োগ, আমি মনে আমি যুক্ত আছি। হ্যাঁ, আমি তাহলে ওই সুতাটা যেহেতু আমার সুযোগ আছে ধরার, আমরা কি সেটারই কন্টিনিউশন দেখছি সংস্কার কমিশনে? ছোট ছোট একটু জায়গা বললেই সংস্কার কমিশনে আমরা 31 দফা যখন প্রণয়ন করেছিলাম তখনও কিছু কিছু জায়গায় ডিফারেন্স ছিল এবং ডিফারেন্সটা এতটুকু যে এটা আসলে মানে এতটা মানে এত বড় হয়ে ওঠে নাই যে যেটা আসলে আমাদেরকে একসাথে পথ চলতে বাধাগ্রস্ত করবে। যেমন 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা বলেছি শুধুমাত্র অর্থ বিল এবং আস্থা ভোট বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে তার ওপেনলি কথা বলতে পারবেন, এটা বলেছি আমরা। বিএনপি এই জায়গাতে জাতীয় নিরাপত্তা ইস্যুটা তারা সামনে এনেছেন যে না, নিরাপত্তা ইস্যু অবশ্যই রিজনেবল, এবং এটা নিয়ে আবার আমরা কথা বলছি সেটাও হচ্ছে যে শুধুমাত্র যুদ্ধ পরিস্থিতিতে
রাকেট যুদ্ধ পরিস্থিতি। এখন সেই সময় যদি আবার তারা মনে করেন যে সেই সময় যদি আবার নিজেদের দলের এমপিরাই যদি ভিন্ন কিছু বলে, তখন মানে অতি দ্রুত যে সিদ্ধান্তগুলো নেওয়া সেগুলো নিতে পারবেন না, তারা এটা মনে করেন, তারা ওইটা যুক্ত করেছেন। আমরা অতটুকু মনে করছি যে হ্যাঁ, এখানে আমাদের হয়তো বা আমরা মনে করি না, সেটা আমরা মনে করি না, কিন্তু তারা মনে করছেন, কিন্তু এতে আটকাচ্ছে না যে আমরা আসলে একসাথে পথ চলতে পারবো কিনা। অথচ এই জিনিসটাই উত্থাপিত হচ্ছে যে আমরা 70 অনুচ্ছেদের বাতিল আমরা চাচ্ছি। হ্যাঁ, মানে এই প্রেজেন্টেশন না করে আমরা লজিক্যাল জায়গাগুলোতে আসি। এই লিগেসিটা আজকে ঐক্যমত কমিশন দিয়ে না, শুধু এটা অনেক পুরনো জায়গা থেকে আছে। আসছে একটু ভিন্ন বড় দরবার হলে আসছে গণপরিষদের মাধ্যমে। আমি ভাইকে একটু বলি, এই যে এনসিপির ওনারা যে এত চেষ্টা করেন, হ্যাঁ, একটা ভিন্ন ভাবে, মানে আমি স্যাটার করে বলছি, ভিন্ন ভাবে উপস্থাপিত, কিন্তু বিএনপি সেই মিথ গুলো ভাঙতে পারছে না কেন? মানে বিএনপি কেন একইভাবে? আমাদের মিথ ভাঙার তো দরকার নেই। ওনরা নয়া বন্দোবস্তের কথা বলে, ওনরাই যে শোডাউন দিচ্ছেন, ওনরাই যে কলিজা ছিঁড়ছেন, ওনরাই ওনাদের মিথ ভাঙবেন। এখানটায় আসলে আমাদের মিথ দুজনকেই বলার দরকার নাই। ঠিক আছে, নয়া বন্দোবস্ত বলতে ওনারা কি বোঝে এটা আমার একটু বোঝার ব্যাপার আছে। আমরা বুঝি আপনারা বোঝান না, আমি এটাই বলি যে নয়া বন্দোবস্ত মানে যে আপনি যে কারেন্ট সেটেলমেন্টের মধ্যে আছেন, এখানে সম্পর্ক নয়া বন্দোবস্ত রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্ট। আমার নয়া বন্দোবস্ত বলতে পলিটিক্যাল সেটেলমেন্ট মানে আপনার পলিটিক্যাল সেটেলমেন্ট বলতে এটাকে একটু যদি ইলাবোরেটলি বলেন। আপনি নয়া পলিটিক্যাল সেটেলমেন্ট হবে, আপনি ধরেন রাষ্ট্রের সাথে আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সম্পর্ক, রাষ্ট্রের একটা উইং এর সাথে আরেকটা উইং এর সম্পর্ক হচ্ছে। আমরা একটা করাপ্টেড সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, যেখানে আমরা কোনোভাবেই এই রাষ্ট্রকে জনগণের পক্ষে ফাংশন করানো যাচ্ছে না। আপনার এই সংবিধান মানুষের নিরাপত্তা দিতে পারছে না, আপনার এই সংবিধান মানুষের মত প্রকাশের জায়গাটা নিশ্চিত করতে পারছে না, মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে পারছে না। ইভেন তার মানে এইটা একটা পার্টিকুলার জায়গা, নয়া বন্দোবস্ত শব্দ না, এটা একটা ব্যবস্থা। পুরো সিস্টেমকে আপনি নতুন করে রিসেটেলমেন্টের মধ্যে নিয়ে আসবেন, এবং একই সাথে এই রাষ্ট্র কাঠামোর সাথে আপনি এটা বিজনেস কমিউনিটি, আপনি এখানে মিডিয়া আছে, ইভেন আদার্স অল ফাংশন যেটা রাষ্ট্রের সকল অংশের মধ্যে করে, সকল কিছু মিলে আপনি একটা সেটেলমেন্ট করবেন, যে সেটেলমেন্টটা ডেস্ট্রয়েড অলরেডি, সেটাকে আপনি রিবিল্ড করতে হবে। তার মানে এই না যে আপনি মিছিল করলে বাইক নিয়ে শোডাউন দিবেন কিনা, এইটাই শুধুমাত্র আপনারা হাইলাইট করেন, ব্যাপারটা এরকম না। আমি ঠিক আছে, একটু আপনি পানি খান, অনেকক্ষণ কথা বলছেন না, ইভেন শুধু আরো শুধু আমরা তো 5 তারিখের পরে বিএনপি ঢাকাও না, আমরা 5 তারিখের পরে চাঁদাবাজি ঢাকাও, 5 তারিখের পরে হাটমাট চাঁদাবাজি কে করছে, চাঁদাবাজি কে করছে আমরা তো দেখতেছি ভাই। আমরা তো চাঁদাবাজি পেপারে বড় বড় হয়ে উঠছে যে নিয়োগের ক্ষেত্রে কত বড় বড় চাঁদাবাজি হচ্ছে। যদি পিএস এর 400 কোটি টাকা থাকে, শেখ হাসিনার পিয়নের যেমন 400 কোটি টাকা ছিল, এটা নিয়ে কথা বলেন। বিচার হচ্ছে, কি বিচার হচ্ছে? সে দেশের বাইরে আপনার বিচার হচ্ছে। আপনি ধরেন, আপনি আমাকে একটা ক্লিয়ার করি, সে দেশের বাইরে আপনার কি বিচার হচ্ছে? রাষ্ট্রের পুরো এই জিনিসগুলো বুঝেন। এখানে ভাই ব্যুরোক্রেসি কাদের দখলে? ভাই ব্যুরোক্রেসি আপনাদের দখলে। এটা আপনাদের এই যখনই আপনাদের দখল থাকে না, তখনই আপনারা হুমকি দেন করে দিবেন। কিভাবে তিনটা মন্ত্রণালয়, সরকারের উপর নিয়ন্ত্রণ, ছাত্র প্রতিনিধি আছে, আপনার পুরো ব্যুরোক্রেসি। আপনাদের ছাত্ররা যে প্রত্যেকটা দপ্তরে বসে থাকে সচিবালয়ের, ভাই লজ্জা লাগে। দপ্তরে যে ছাত্ররা বসে থাকে, কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের এনসিপি নেতা গুলশানে চাঁদাবাজি করতে এটা বুঝতে হবে। ছাত্র মানে এনসিপি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারা ছাত্র দলের মানুষ, আপনি কোথায় দেখাইতে পারছেন? আপনার এই যে ওয়েস্টার্নের সামনে যে চাঁদাবাজির যে ঘটনা ঘটলো, এই যে নীলা মার্কেটে হাঁস খাওয়া, 5 লক্ষ টাকার বেশি এই যে ঘটনা, 10 লাখ টাকা আপনার নেওয়া ভিডিওতে আপনি আবার বলতেছেন 5 লাখ টাকা। তারপরে আসিফের কথা বলে বসুন্ধরা থেকে প্রাড়ো গাড়িতে 20 লাখ টাকা নিলেন, সেটা চাঁদাবাজি না? তাহলে আমার এটা যে বলেন যে এখন পর্যন্ত এনসিপির বিরুদ্ধে যত চাঁদাবাজির কথা, হিউজ চাঁদাবাজির কথা, ফিনিশ, সেইটা এই গুলশানের একটা 5 লক্ষ টাকার চাঁদাবাজির ঘটনা ছাড়া প্রুভেন আর কোনো বসুন্ধরাতে 20 লাখ টাকা নিলেন, এইটা কি হলো? প্রুভেন ডকুমেন্ট দিতে হবে। কি প্রুভেন ডকুমেন্ট? অথচ প্রতিদিন ভিডিও আছে, তারপরে আবার প্রুভেন লাগবে। প্রতিদিন আপনি যদি সেটা বলেন, প্রতিদিন অন্তত এরকম 200 ভিডিও বিএনপির লোকজনদের পাওয়া যায়। দেখেন না, একটু দেখেন। আচ্ছা, আপনি 200 ভিডিও ভাই, আমি সোশ্যাল মিডিয়াতে দেখি না, আমি 200 ভিডিও দেখি না, আমি 200 ভিডিও দেখি না। আমারও তো একটা 200 ভিডিও তো আমি দেখি না। একটা লাইন একটু বলি, যদিও মানে কিছুক্ষণ আগে এই বিষয়ে কথা বলে ফেলেছিলাম, তারপরে একটু বলি। মানে গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছিল, সেই কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে মানে কি কি একটা বিধিমালা করার কথা ছিল টিভি চ্যানেল পাওয়ার ক্ষেত্রে। ওই যে মন্ত্রণালয়, সেটার উপদেষ্টা আগে ছিলেন আসিফ নাহিদ ইসলাম, যিনি বর্তমানে এনসিপির আহ্বায়ক, তিনি 6 মাসের বেশি সময় ছিলেন। এরপরে ওখানে আছেন মাহফুজ আলম। হ্যাঁ,
এখন না ভাই প্লিজ যদি এইটা বলেন যে না মাহফুজ আলম নাহিদ ইসলামও আপনাদের কেউ না, আসিফ মাহমুদ আমাদের কেউ না, এগুলো বললেন না। কারণ ওই টিভি চ্যানেল যখন দেওয়া হয়েছে তখন ওই হয় নাগরিক কমিটি আর না হলে এনসিপির সরাসরি সদস্য, এখন আর বললেন না। তার মানে আপনি গণমাধ্যম যে কথা বলছেন, যে সংস্কারের কথা বলছেন, ওই সংস্কারগুলোর মধ্যে এই যে সাংবিধানিক সংস্কার কিভাবে হবে, গণভোট লাগবে, পরবর্তীতে যে ক্ষমতা আসবে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, তারা করবে না, সেটা কিভাবে করানো যায়, এগুলো নিয়ে আপনি এত কথা বলছেন, অথচ যেগুলো আপনি এখনই অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশে করে ফেলতে পারেন, আপনি সেই মন্ত্রণালয়ে আছেন, আপনি সেইটা করতেছেন না। তাহলে আপনি আসলে সংস্কার কতটুকু চান? এই জায়গাতে আমরা কনফিউজড হয়ে যাই। আমরা তো বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই তাদের উপরে। কারণ এই যে এনসিপি দলের কথা আমি অনেক সময় অনেক টকশোতে অনেক জায়গাতে বলি যে দলটাকে অন করি, কারণ গণঅভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে তো তাদের জন্ম, এই গণঅভ্যুত্থানে তো আমরা অংশ ছিলাম, বিএনপি তো এর অংশ ছিল, ফলে এনসিপি কে তো বিএনপিরও অন করার কথা, আমরা সেভাবে অন করি, আমরা বিশ্বাস রাখতে চাই, কিন্তু বিশ্বাস তো হারায় যায়। নতুন বন্দোবস্ত তখন আমরা দেখি না, যখন দেখি গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট এসে পড়ে আছে, সেটা নতুন বিধিমালা করার কথা বলছে, অথচ আপনি হাসিনার বিধিমালায়, যে বিধিমালায় কিছুই লাগতো না, শুধুমাত্র আপনার লোক হইলে আপনি টিভি চ্যানেল লাইসেন্স দিতে পারতেন, সেই বিধিমালা অনুসরণ করে আপনি যখন দিয়ে দেন, এবং যখন আমরা আবার দেখতে পাই যে তার মধ্যে ধরলাম বিএনপি, জামাত, ধরলাম আওয়ামী লীগ, লাঙ্গলের লোকও আছে, আপনি কেন থাকবেন ওর মধ্যে? তাইলে তো আপনি ওখানে নয়া বন্দোবস্ত হইলেন না। এটাই খুব পরিষ্কার, খুব পরিষ্কার এই প্রসঙ্গ টেনে, মানে আপনি অফেন্ডেড ফিল করবেন না, কিন্তু আমার মনে হয় আপনাদের এই প্রশ্নগুলো শুনতেই হবে আরো সামনের দিকে যদি উত্তর না দেন। সেটা হলো যে আপনারা একটু ডিজোন করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যে না 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 সে তো আমাদের লোক না, আরে না 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 সে তো আমাদের এনসিপির সদস্য না। কিন্তু এনসিপির তো ইতিহাস আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তারপরে এনসিপি, এবং এগুলো তো সব আমরা যেহেতু যেটা বলেছেন, যেহেতু এটা জনগণের একটা কি বলবো নেতা তৈরি করা হয়েছিল নাহিদ ইসলামদেরকে, কাজে জনগণের একটা ওনারশিপ আছে। আপনারা এনসিপির সদস্য না বললে তো কাউকে বলতে পারবেন না যে আপনি কথা বললেন না, আপনি এনসিপির সদস্য। ডিজোন করার বা মানে এই টেন্ডেন্সিটাকে একটা ভালো মনে করেন আপনারা? আরো কয়েকটি টক শো তো আমি দেখেছি। আমি আপনাকে একটা ব্যাপার বলি, ডিজোনের ব্যাপারটা আসলে রিয়েল সিনারিওটা তুলে ধরা। দেখুন, যেমন আমাদের এখানে ধরেন চাঁদাবাজির আলাপটা যদি আসে, পুরো ব্যাপারটাই বলবো, ঠিক আছে, চাঁদাবাজি থেকে শুরু করে ধরেন আজকে মাহফুজ আলম পর্যন্ত আমি যদি পুরো ব্যাপারটা বলি, সাকিব ভাইয়ের একটা কথা, সাকিব ভাই বলছিলেন যে এই সরকারের সব থেকে কমফোর্টেবল জায়গায় আছে। কমফোর্টেবল জায়গায় কোন তারা তাদের জবাবদিহিতা নাই কোথাও, এবং জনগণের কাছেও নাই। তারা যখন কোনো বিষয়ে সাকসেস মানে নিয়ে আসতে পারে তখন এটার ক্রেডিটটা তাদের, আর যখন ফেল করে তখন দায়টা পলিটিক্যাল পার্টিগুলোর কাছে যায়। পলিটিক্যাল পার্টিজ এর কাছ থেকে বড় কথা এনসিপির ঘাড়ে যায়, মানে অ্যাজ লাইক দ্যাট যে এনসিপি তাদের মানে পুরো সরকার পরিচালনা করছে। একইভাবে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের পরে যখন আসলে এই প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে আসলে আমাদের এই গণঅভ্যুত্থান সফল হয়েছে, আমরা মনে করি যে এই প্ল্যাটফর্মের ঐতিহাসিক একটা বিরাট গ্রহণযোগ্য জায়গায় থাকবে এবং ক্রেডিবিলিটি আছে। কিন্তু এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা দেখছি যে নানা রকমের চাঁদাবাজি, নানা রকমের নিয়োগ বাণিজ্য, ওই মন্ত্রণালয়ে বসে থাকা, এইগুলো আমরা কিন্তু দেখি না। এই ব্যাপারটা এরকম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা ছিল? এনসিপির লোকজন ছিল শুধু কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিস বা ছাত্র সংগঠনের সম্মিলিত একটা সাংগঠনিক রূপ, একটা প্ল্যাটফর্ম। এট দ্য সেম টাইম এখানে নানা রকমের ইন্ডিভিজুয়ালও ছিল। তো এই ইন্ডিভিজুয়ালকে যখন আপনি এনসিপির সাথে ট্যাগ করেন তখন আসলে আমি ওন করতে পারি না, প্র্যাকটিক্যাল রিজনেই পারি না। এট দ্য সেম টাইম মাহফুজ আলমকে যদি বলেন, মাহফুজ আলম এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন। মাহফুজ আলম কিভাবে এনসিপির মেম্বার, মাহফুজ আলমের দায়টা কিভাবে এনসিপি নেয়? আচ্ছা, তাহলে আপনারা নিতে চাচ্ছেন না? কিভাবে নেই? নাহিদ ইসলামের দায় কি? অবশ্যই নাহিদ ইসলাম আমরা যখন উনি মন্ত্রী ছিলেন, হ্যাঁ, নাহিদ ইসলামের মন্ত্রী থাকা অবস্থাতে আমি বলবো যে মন্ত্রী থাকা অবস্থায় উনি মন্ত্রী ছিলেন। এনসিপিতে যুক্ত করার পর উনি এনসিপির নেতা হয়েছেন। মানে মন্ত্রী থাকা অবস্থায় পর্যন্ত অন করেন না, তারপরে মন্ত্রী হিসেবে তাকে অন করতে যে রাষ্ট্রের অন্য সকল পলিটিক্যাল পার্টি, অন্য সকল পাওয়ার আমরা তাকে অন করছি, কিন্তু যখন সে এনসিপির নেতা তখন তার দায়টা আমাদের। আচ্ছা, আমার কেন জানি খুব বেশি আমাদের কথা মনে পড়ছে। জি ভাই, মানে আমিও থেমে গেছিলাম। আমি কি বলবো? অবশ্যই দেখেন, উনি যেদিন পদত্যাগ করলেন তার 2-3 দিনের মধ্যেই উনি এনসিপির দায়িত্ব নিলেন, এবং আরো 1 মাস আগে গণমাধ্যমে এসেছিল যে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন।
তিনি যেদিন পদত্যাগ করলেন তার একদিন দুদিন আগে গণমাধ্যম যখন তাকে জিজ্ঞেস করেছে, তিনি বলেছেন আমি এখনো সিদ্ধান্ত নেই নাই, আমি সিদ্ধান্ত নিলে পদত্যাগ করব, তারপরে দলে জয়েন করব। গণতান্ত্রিক পদ্ধতিতে এনসিপি তাদের নেতৃত্ব নির্বাচন করেন, এ ধরনেরই আমরা আসলে তাদের কাছ থেকে শুনে এসেছি। যদি সেটা হয়ে থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি, তার মানে তিনি সিদ্ধান্তই নেন নাই, তার আগেই আপনারা একজনকে যিনি সরকারে আছেন, তার মানে তিনি তখন পর্যন্ত হ্যাঁই বলেন না আপনাদের দলে আসবে, আপনারা কি তাকে দলের প্রধান নির্ধারণ করে ফেলেছেন? এটা তো হবার এরকম না, হয়নি সাকিব ভাই, এটা নতুন দল ঘোষণা হচ্ছে। এটা আপনি যদি বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে, ইভেন নাগরিক কমিটির ব্যাপারে আপনি একটু আগে যেটা উদাহরণ হিসেবে দিলেন, নাগরিক কমিটিতে কারা ছিল? নাগরিক কমিটি কি হুবহু এনসিপি তে ট্রান্সফার হয়েছে? ব্যাপারটা তা না। আমরা কোত্থেকে এসেছি? আমরা কি নাগরিক কমিটিতে ছিলাম? নাগরিক কমিটি এনসিপি না, বৈষম্যের ছাত্র আন্দোলন এনসিপি না। যে আপনি ডিজোন করার যে ব্যাপারটা, ডিজোন না, এটা প্র্যাকটিক্যাল, এটাই কারণ, এটাই ছিল ঘটনাটা। ধরেন এই যে সরকারের ব্যাপারে একটা কথা আছে যে সরকার কিভাবে গঠিত হলো, এই সরকারের যে সেফ এক্সিটের কথা বলছেন, এই সরকারের সেফ এক্সিট মানে হচ্ছে সরকার দুর্নীতি করেছে, সরকারের কোনো কোনো উপদেষ্টা এতটা নিজেদের আখের গুছিয়েছে, শব্দটা ছিল নিজেদের আখের গুছিয়েছে। এখন সেরকম আখের যদি গুছিয়ে থাকে, এটার দায়ও আসলে নাহিদ ইসলামকে নিতে হবে। আবার যদি নাহিদ ইসলাম নেয় তাহলে কিছুটা, যেহেতু তিনি একটা দলের এখন প্রধান, দলের উপরেও বর্তায়। কারণ হচ্ছে তিনি বলেছিলেন যে একটা লিয়াজু কমিটি করা হয়েছে যারা এই উপদেষ্টাদের তালিকা করছেন, তিনি এটা বলেছিলেন, রেকর্ডেড একটা লিয়াজু কমিটি। সেই লিয়াজু কমিটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন, সেখানে মাহফুজ আলম ছিলেন, সেখানে সম্ভবত আকরামও ছিলেন, সেখানে আপনার আরিফুল ইসলাম আদিব ছিলেন। এরা সবাই কিন্তু নাগরিক কমিটিতে আছে, একজন আবার সরকারে আছে, উনি আবার হয়তো সরকার থেকে মানে বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি, 5 জনের সম্ভবত, একটা 5 জন বা 6 জনের একটা লিয়াজু কমিটি। ওই লিয়াজু কমিটি, এটা কিন্তু নাসিরউদ্দিন, সরি, নাহিদ ইসলামের নিজের মানে বক্তব্য যে তারাই এই উপদেষ্টা পরিষদটা সেটেল করছেন, তারা ঠিক করছেন। এখন অনেকে আমি দেখি যে ইয়ের পক্ষ থেকে বলা হয় যে জামাত বসাইছে, বিএনপি বসাইছে বা অন্য কেউ বসাইছে, এরকম কথাবার্তা আসে। কিন্তু এটা কিন্তু পরিষ্কার যে এই লিয়াজু কমিটি সরকারে কারা কারা উপদেষ্টা থাকবেন সেটা নাহিদ ইসলাম নিজেই বলেছেন। এখন তারা যাদেরকে বসিয়েছেন তারা যদি মানে সেফ এক্সিট চাচ্ছেন, তার মানে কি এত বেশি করে ফেলেছেন যে দেশের বাইরে হয়তো পাচার করেছেন, তারপরে এক্সিট নিয়ে তিনি বিদেশে চলে যাবেন, ওখানে সেটেল হয়ে যাবেন, আমরা যেটা বুঝি আর কি। তাই যদি হয় তাহলে আপনি আসলে যাদেরকে বসিয়েছেন, মানে আপনি তো ওই যে নিয়োগকর্তা, প্রধান উপদেষ্টার মতো আপনি তাদের নিয়োগকর্তা। এখন নিয়োগকর্তা যদি মানে যাদেরকে নিয়োগ দেয় এবং তারপর তারা যদি কোনো অপকর্ম করে, তাহলে সেটার দায় নিয়োগকর্তাকে নিতে হয়। স্বাভাবিকভাবেই এই প্রতিষ্ঠানেও যারা আছেন, যাদেরকে নিয়োগকর্তা এই প্রতিষ্ঠানের মালিক পক্ষ নিতে হবে, তারা যদি কোনো অপকর্ম করে, আপনার এখান থেকে কোন একজন রিপোর্টার তিনি যদি কোনো একটা জায়গায় গিয়ে আপনার হাউস থেকে গিয়ে যদি কোনো একটা কিছু করে আসে, তাহলে তার দায় অবশ্যই আপনাকে নিতে হবে। তার মানে আলটিমেটলি এই সরকার যে সেফ এক্সিট চাইছে, এটা বলার মধ্য দিয়ে আপনি নিজের গায়েই আসলে সাকিব ভাই একটা ভিন্ন ভাবে জিনিসটা বললো। সাকিব ভাই নিজেও ভালো করে জানে যে এই নিয়োগকর্তা এই লিয়াজু কমিটি ছিল কিনা, ঠিক আছে? ইভেন আসলে আমরা একটা ব্যাপার মনে হয় একটু দূরে সরে যাচ্ছি, যে আজকের প্রেক্ষাপট দিয়ে আমরা 5 তারিখটা বিবেচনা করতেছি। 5 তারিখ এই পরিস্থিতি ছিল, আমরা তো সত্য তথ্যগুলো জানতে চাই। বলছি 5 তারিখে এই আজকের এই পরিস্থিতি, আজকে যেখান থেকে বসে আমরা 5 তারিখে খণ্ডন করছি, 5 তারিখে এই অবস্থাটা ছিল না। 5 তারিখ রাতে, ইভেন 5 তারিখ রাতে ক্যান্টনমেন্টে, তারপরে গণভবনে, বঙ্গভবনে যে মিটিং গুলো হয়েছে, এগুলো ব্যাপারে সাকিব ভাই আমরা একই সাথে তখন ছিলাম, আমরা খুব ভালোভাবেই জানি। তো যদিও আমরা আজকে দিয়ে বলি যে আপনারা ওই 5 জন লিয়াজু কমিটি ছিলেন, আপনারাই আসলে নিয়োগ করেছেন, এটা আসলে মানে চাপায়া দেওয়া দাবি হবে, ঠিক আছে? ব্যাপারটা ইমন ভাই ভালোভাবে জেনে ইমন ভাইও আপনার উপর চাপাচ্ছেন, এটাই যদি এটাও আমি সাকিব ভাইয়ের উপর চাপাচ্ছি যে সাকিব ভাইও না সাকিব ভাই জানে, কিন্তু সাকিব ভাই আপনার উপর চাপাই দিচ্ছে। আসলে আপনাদের এনসিপি এর বক্তব্যটা আমার কাছে এমন ভাবে লাগছে যে আপনারা সবকিছুই মনে করছেন আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের আসলে কোনো দায় নাই। আমরা দায় তো অবশ্যই আছে। আমরা ধরেন দায়গুলো কোথায় আমি বলি, দায়গুলো কোথায়? ধরেন রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আমাদের শেষ করতে হবে, ঠিক 2 মিনিটে শেষ করবো। বলছি রাষ্ট্র চলছে, রাষ্ট্রের কার্যক্রমের মধ্যে আমি বললাম যে 5 তারিখের পরে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, এটা অন্য সময় একটা সরকার চলে গেছে, আরেকটা সরকার দায়িত্ব নিচ্ছে, এরকম ছিল না। সেখানে রাজনৈতিক দল এবং আন্দোলনের প্রতিনিধিত্বকারী হিসাবে ছাত্রদের বলেন বা বিভিন্ন পলিটিক্যাল পার্টির দায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে পার্টিসিপেট করা লাগছে সবার ক্ষেত্রে। আমরা সেগুলোতে পার্টিসিপেট করেছি, অন্যান্য দলও করেছে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব জাতীয় পার্টি ছাড়া সবাই যারা পলিটিক্যাল ফিল্ডে ছিলাম, আমরা সবাই এখানে পার্টিসিপেট করছি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা নিয়েছি, পরামর্শ দিয়েছি, অংশ নিয়েছি, ঠিক আছে? সেই জায়গাতে আমাদের অদক্ষতা ছিল,
ছিল, অদূরদর্শিত ছিল এবং অনেক সময় আমাদের লেজিটিমেসির ক্রাইসিস ছিল। কারেকশন হবে, সবার পরামর্শ নিয়ে কিন্তু এই সরকার চলে নাই। আমি বলবো যে নিঃসন্দেহে একটা সময় পর্যন্ত সবার একটা পার্টিসিপেশন ছিল, পার্টিসিপেশনটা আস্তে আস্তে উইথড্রয়াল হয়েছে। এটা কি এগ্রি করেন সাকিব ভাই যে সবার পার্টিসিপেশন করি না, কারণ আমাদের মহাসচিব, আমাদের সম্মানিত বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পেপারে একটা স্টেটমেন্ট আছে যে অনেক উপদেষ্টা আমাদের ফোনই ধরে না। আর আমি আপনাকে রিমাইন্ড করি, আপনার মহাসচিবের একটা পার্টিকুলার ডিক্লারেশন বলি যে এই সরকার আমাদের সবার সরকার, আমরা সবাই সম্মিলিত হয়ে পরিচালনা আমরা এটা আবার এনসিপির উপর এককভাবে চাপালে হবে না, কারণ হচ্ছে যে এই সরকারকে আমরা সবাই ওন করি, আমাদের সরকার, এটা আমরা অনেকবার বলছি। আর সরকার গঠন প্রক্রিয়ার মধ্যেও ধরেন সবার বিএনপির প্রতিনিধিত্ব যেমন ছিল, নাগরিক ঐক্যের প্রতিনিধিত্ব সেরকম ছিল যখন সরকার গঠন হয়। কিন্তু বিষয়টা কোথায় দাঁড়িয়েছে আমি একটু বলি, যেহেতু ভাই তুললেন, আমি জাস্ট 30 সেকেন্ডে বলবো। ভেতরে যে আলোচনাটা হয়েছিল, আলোচনাটা এমন ছিল যে সরকারটা গঠিত হবে কিভাবে, কি ধরনের সরকার করা যেতে পারে। তখন যেহেতু অভ্যুত্থানে তখন নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিচ্ছে এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে এক দফার ঘোষণা নাহিদ ইসলাম দিয়েছিলেন এবং তখন এখন বর্তমানে সরকারে আছেন মাহফুজ আলম, না আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যার তখন ছাত্রদের সাথে লিয়াজোটা করেছিলেন এবং ওরা আলাদা করে পরের দিন বঙ্গভবনে বসেছিলেন এবং তার আগের দিন যখন রাজনৈতিক দলের নেতারা ওখানে বসছিলেন তখন তারা তাদের সম্মান জানিয়ে, রেকর্ডেড, এখনো রেকর্ড আছে, আপনি প্রত্যেকে যখন কথা বলে মানে বেশি ওই রাতে বের হয়ে আসছেন, যখন বঙ্গভবনে ওই আলোচনা চলছে সেই সময় ফায়ারিং হচ্ছে, আমরা ফায়ারিং এর শব্দ শুনতে পাচ্ছিলাম, তখনও কিন্তু ওই যে যাত্রাবাড়িতে তখনও কিন্তু ফায়ারিং চলছে, মানুষ মরছে। ওই সময়ও কিন্তু আপনার যখন রাজনৈতিক দলের নেতারা কথা মানে ভেতরে আলোচনা শেষ করে বের হয়েছেন, প্রত্যেকেই একটা কথা বলেছেন। মাহমুদুর রহমানের বক্তব্য হুবহু, যেহেতু তিনি আমার নেতা, আমি তার বক্তব্য বেশ কয়েকবার শুনেছি, আমার শোনা হয়েছে, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনেছি। তারা সবাই বলেছেন সম্মান জানিয়ে, ছাত্রদেরকে সম্মান জানিয়ে যে না, ওরা যেহেতু ওদের প্রতিনিধি আসে নাই, আমরা এই কারণে সিদ্ধান্ত দিচ্ছি না, ওরা বসবে, বসে আমরা সবাই মিলে একটা সরকার গঠন করবো, তবে আমরা ওদেরকে প্রায়োরিটি দিচ্ছি, ওরা ওদের মতো করে একটা যেভাবে বলুক। কারণ ওই যে শ্রদ্ধার সম্মানের যে ব্যাপারটা, তাদের যে তারা ওই মুহূর্তে যে নেতৃত্ব দিয়েছিলেন সেই সম্মানের জায়গা থেকে সবাই ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর যখন মানে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এটা ওই স্পাইডারম্যান মুভির একটা ডায়লগ। সম্মানটা রাখতে পেরেছে কিনা তারা, শেষ করব। আপনি যখন অনেক বেশি আপনার মানে আপনি যখন পাওয়ারটা পেয়ে যান, আপনাকে ক্ষমতায়ন করা হলো যে আপনি এটা করতে পারবেন, আপনাকে আমি দিলাম, তখন আসলে আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি বাড়ে। রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসলে দায়টা তৈরি হয়, তখন আপনাকে আসলে দায় নিতে হয়। এই কারণে এখন দায়ের কথাটা আমি ইসলামদের কথা বললাম। এটা রাজনৈতিক দলগুলো ওই রাতে যদি বলতো যে না আমরা সবাই মিলে সেট করব, তাতে যে নাহিদ ইসলামরা আপত্তি করতেন, ব্যাপারটা কারণ আপত্তি করতে কোনো জায়গা নাই, সবাই স্টেক হোল্ডার, কিন্তু তখন রাজনৈতিক দলগুলোই তাদের উপরে। এটা একটা প্রশ্ন আছে, মানে আমাদের আলোচনাগুলো অনেকগুলো প্রশ্নের ইয়ে দিচ্ছে। এই যে এতটা ঐক্য ছিল, অসাধারণ অকল্পনীয় একটা ঐক্য, সেই ঐক্যটাতে বিভক্তির চির ধরলো, তাই তো? আমি যেহেতু আমাদের আজকে শেষ করতে হবে, আরেকদিন হয়তো আমরা সুযোগ পাবো আলাপ করার, হ্যাঁ বা না করে না উত্তর দিবেন। এই ঐক্যটা কি আপনার মনে হয় এই সামনের নির্বাচনকে ঘিরে বা সরকার গঠনকে ঘিরে অথবা এই জুলাই সনদের স্বাক্ষর কে ঘিরে এই ঐক্যটা, বিভক্তিটা দূরে সরে যাবে, আবার ঐক্যের মোটামুটি ঐক্যের জায়গায় আসবো কিনা, হ্যাঁ বা না বলুন? অ্যাটলিস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে, তার প্রতিটি সাক্ষাৎকারে, তার প্রতিটি ওয়ার্ডিং এ একটা জিনিসই ফোকাস করেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রয়োজন ঐক্য, কারণ আমাদের সবার আগে বাংলাদেশ। এবং সেটা আপনি নিজেও মনে করেন যে বিভক্তিটা চলে যাবে। আমি নিজেও ধারণ করি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, সুতরাং অন্যান্য সকল রাজনৈতিক দল বা এই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, এই বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণের ভবিষ্যতের যারা স্টেক হোল্ডার হতে ইচ্ছুক, তারা সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকে, সহযোগিতা থাকে, যদি সবার মনে সবার আগে বাংলাদেশ থাকে, তবে অবশ্যই এটা সম্ভব। আপনি প্রতিটি কথাই বললেন যদি থাকে, আমার কথাটা ছিল যে দেখছেন কিনা। দেখেন, আমি দেখছি, আমি অপটিমিস্টিক, রাইট, থ্যাংক ইউ। এখন পরিষ্কার হলো, বিভক্তিটা সরে যাবে, কিছুটা হলেও ঐক্য ফিরে আসবে কিনা দেখছেন কিনা? ঐক্য
না মানে ডেমোক্রেসি মানে তো ইউনিটি উইথ ডাইভার্সিটি, তো ঐক্য সবাই না, অন্তত জুলাই সনদটা স্বাক্ষর হবে, অন্তত নির্বাচনটা হবে আশা করি। আপনিও দেখছেন জামাত ইসলামী যেভাবে হঠাৎ করে পিআর পদ্ধতি নির্বাচনে সেগুলো নিয়ে আসছে, এরকম হয়তো নির্বাচনকে কিছুটা বিলম্বিত করা বা একটা ক্যাওস তৈরি করার চেষ্টা হয়তো হইতে পারে কোনো কোনো পক্ষ থেকে, কিন্তু আমি আশা করি বা আমরা মনে করি মানে নির্বাচনটাও হয়ে যাবে এবং একটা স্থিতিশীল পরিস্থিতি চলে আসলে। বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, বিশেষ করে জুলাই সনদের কথা আপনি উল্লেখ করলেন, জুলাই সনদ, সংবিধান, নতুন সংস্কার, এই যে আলাপ করছেন, এগুলো তো আসলে কনসিস্টেন্স এর ভিত্তিতেই হয়। ঐক্যই এটার মূল মন্ত্র, ঐক্য ছাড়া এটাতে আগানো যায় না। সো আমরা মনে করি যে এখন পর্যন্ত সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে যতটুকু সম্ভব, সেটা হওয়ানোর যত চেষ্টা আছে, এটাই ঐক্য। আমি না একটু খালি বলি, মানে আপনারা বেয়াদবি নেবেন না, এই যে আপনারা বলেন রাজনীতিবিদরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে, সবাই যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে একটা গণ অভ্যুত্থান হয়, ঠিক আছে? সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে কি এই আপনি বিরাট একটা দরবার হলে আপনি আলাপ করেন, কিন্তু আবার বাইরে এসে আপনি বলেন যে না আমি মানে ছাড় দেবো না, এমনকি এনসিপি ও শাপলা প্রতীক না হলে নির্বাচনই করবো না। তো মানে আমার কাছে একটু মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। আচ্ছা, এটা বাদ দেই, শেষ প্রশ্ন করে আমরা আজকে বিদায় নেব। আমাদের অনেক আলোচনার বিষয় ছিল, উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা মতামত? নিঃসন্দেহে উপদেষ্টা কেউ থেকে উপদেষ্টা পদ থেকে নির্বাচন করতে পারবে, মানে অন্যান্য উপদেষ্টারা না পদত্যাগ করেই সামনে নির্বাচনে। এখন যদি কেউ ধরেন নির্বাচনের আগে, ধরেন নির্বাচন ফেব্রুয়ারি, মানে এবার কিন্তু উপদেষ্টা মানে সবার কথাই মাথায় রেখে কেউ একজন এখন রিজাইন করলো, সে কি তাকে আমরা যদি সেই ইলেকশন করতে চাই, মানে তত্ত্বাবধায়কের ক্ষেত্রে করতে পারতেন না উপদেষ্টারা তত্ত্বাবধায়ক সরকারে? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের মানে যারা এক্সিস্টিং উপদেষ্টা, না ওইটা তো এই একটা জিনিস, তত্ত্বাবধায়ক সরকার আর এইখানকার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা ওইটা ইভেন ইতিমধ্যে আলাপ হচ্ছে একটা নির্বাচনকালীন সরকার করার জন্য, এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে থেকেও একটা ইলেকশনাল গভর্নমেন্ট করার আলাপ চলছে বা শুনি আমরা বিভিন্ন ভাবে, ঠিক আছে? সো এখন যারা গভর্নমেন্টে আছেন, আমরা ঠিক কেয়ারটেকার গভর্নমেন্টের মতো করে তাদের বা ইলেকট্রাল গভর্নমেন্টকে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, তার ভেতরেই আবার একটা নির্বাচনী সরকারের কথা শোনা যায়, ঠিক আছে? এটা আমি প্র্যাকটিক্যাল বলতে পারবো না। আচ্ছা, তাহলে উপদেষ্টারা নির্বাচন করতে আগে রিজাইন করে সেটা মানে যে কোনো উপদেষ্টাই, কিন্তু যে কোনো উপদেষ্টা, আমি কোনো পার্টিকুলার উপদেষ্টা মিন করছি না, উপদেষ্টা সবাই উপদেষ্টা। আচ্ছা, সাকিব উপদেষ্টারা কোন উপদেষ্টা একদিনের জন্য উপদেষ্টা দায়িত্বে ছিলেন এমন কারণ নির্বাচন হয়তো করবেন, হয়তো আমাদের এমন তো কোনো এই সরকার কিভাবে গঠিত হয়েছে সেটার তো কোনো ভিত্তি আইন নাই, সুতরাং সমর্থন করেন কি না? সমর্থন অবশ্যই করেন, একদিনের জন্য যিনি উপদেষ্টা ছিলেন সেটা যদি করেন তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে এবং এটা এক ধরনের মানে প্রতারণা হবে। আসলে আমার আসলে এই বিষয়টায় সমর্থন করাটার প্রশ্নই আসে না, কারণ কি আপনি উপদেষ্টা থাকছেন, আপনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনি আপনার নির্বাচনী ফিল্ড গুছিয়ে আপনি নির্বাচন করবেন, অর্থাৎ আপনি তো সম্পূর্ণটাই সুবিধাভোগী হয়ে গেলেন এবং আপনার সুবিধার জন্য রাষ্ট্রকে ব্যবহার করলেন। আমি এই জিনিসটা কখনোই সমর্থন করি না। জি, ইন্দিরা গান্ধীর সরকার পড়ে গেছিল, মানে রাষ্ট্রীয় ব্যবহার করে নির্বাচনে প্রচারণা করেছিলেন একবার একটা জনসভার জন্য, তার জন্য তাকে সরকার পড়ে গেছিল, তাকে তার মানে কোর্ট তখন তাকে তার বাংলাদেশে আইনের অ্যাপ্লিকেশন থাকলে শেখ হাসিনাও অনেক আগেই পড়তো, কিন্তু আসলে আইনের অ্যাপ্লিকেশন ছিল না। জি, এখন তো আমরা সেটা দেখতে চাই। আমাদের অনেক কথা বাকি থেকে গেল, নিশ্চয়ই ইনশাল্লাহ আরেকদিন আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমাদের শুধু আশাবাদী হওয়াটা আমার মনে হয় যথেষ্ট না, একটু বাস্তবসম্মত হয়ে পদক্ষেপ নেওয়াটাও, রাজনৈতিক স্টেপস গুলো বা পদক্ষেপ নেওয়াটাও হয়তোবা না, আমি বলবো যে সময়ের প্রয়োজন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং আরেকবার আমাদের সম্মানিত তিনজন অতিথিকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং ফেস দ্য পিপলের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকে এবং ফেস দ্য পিপলকে ধন্যবাদ।